ডিফারেন্স বিটুইন দুটো টার্ম শুনেছিস তো, একটাকে বলা হয় টিটেনি, একটাকে বলা হয় টিটেনাস। টিটেনাসের মধ্যে আবার একটা আছে টিটেনি, একটা আছে টিটেনাস। এর আবার একটা ফিজিওলজিক্যাল, আর এটা হচ্ছে প্যাথোলজিক্যাল। কি জিনিস এগুলো? টিটেনি বলতে কি বোঝায় বল? টিটেনি হচ্ছে, কারণগুলো কি? কারণ দুটো একদম আলাদা। টিটেনি বলছে তো টিটেনাসই বলতে পারতো, হঠাৎ করে টিটেনি কেন বলছে? টিটেনি খুব ইম্পর্টেন্ট, টিটেনি ক্লিনিক্যালি খুব ইম্পর্টেন্ট। সাপোজ একটা পেশেন্টকে তুই ব্লাড প্রেশার মাপছিস, যেই মাপতে গেলি দেখা গেল এরকম করে স্প্যাজম হচ্ছে, মানে রিস্ট আর ফিঙ্গার সব এরকম করে স্প্যাজম হচ্ছে, তাকে বলা হয় কার্পোপ্যাটাল স্প্যাজম। দিস ইজ এ ডিস্টিংক্ট সাইন, সাইন আছে, নামটা আসছে পরে, ফর দ্য হাইপোক্যালসিমিয়া। বোঝা যাচ্ছে? তাহলে ক্যালসিয়াম লেভেল যদি কমে যায় তাহলে আমার টিটেনি হবে। কোথাকার ক্যালসিয়াম? না সিরাম ক্যালসিয়াম অর এক্সট্রা সেলুলার স্পেস। তাই সেখানকার ক্যালসিয়াম যদি কমে যায়, এগুলো আমরা অনেক সময়তে আমরা পেয়েছি। একটা পেশেন্ট হয়তো হাইপার ভেন্টিলেট করে করে আসছে, শ্বাসকষ্টই হচ্ছে, মানে যখন বিপি মাপতে গেলাম দেখা যাচ্ছে তার হাতটা এরকম করে বেঁকে যাচ্ছে। তার মানে কি না, এখানে যে আমি যে কাফটা বাঁধছি, whenever we are putting the cuff, pressure inflated, the nerve below these muscles are slightly stimulated, but after the slight stimulation the contraction is sustained. বোঝা যাচ্ছে? এরকম করে সাস্টেন হয়ে যাচ্ছে। তাহলে ওটা টিটেনাসের মতো হচ্ছে, কিন্তু হাইপোক্যালসিমিয়াতে হচ্ছে। হাইপোক্যালসিমিয়ার জন্য এটা হয়, এটাকে বলা হয় কার্পোপ্যাটাল স্প্যাজম। আর যেটা সাইন আছে তার নামটা হচ্ছে ট্রাউজিস সাইন, TRO, হ্যাঁ জানিস, TROU, হ্যাঁ SS EAU সাইন্স। বোঝা যাচ্ছে? হট করে টিটেনাসের কাপ পড়লে এই কথাগুলো ভালো এক্সটার্নাল হলে জিজ্ঞেস করবে, আর ভালো অ্যান্সার দিতে বলে দারুণ ইমপ্রেশন হবে। ট্রাউজিস সাইন হচ্ছে কি জিনিস না হাইপোক্যালসিমিয়া, এটাকেই বলা হয় কার্পোপ্যাটাল স্প্যাজম, মানে হাত পা দুটোই হয়, কার্পাল অ্যান্ড টার্সাল। হ্যাঁ, কার্পোপ্যাটাল স্প্যাজম বা কার্পাল স্প্যাজম তাও বলা হয়, স্প্যাজম, রাইট? সো দিস ইজ ইউর টিটেনাস। টিটেনাসে আর একটা খুব সুন্দর আছে, এই যে তোরা ফেসিয়াল না পড়ে এলি, সে ফেসিয়াল না পড়ে এলি তো, তারপর ইয়েতে ম্যাসেটার মাসেল, ম্যাসেটার মাসেল করে থাকে না অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল, এই যে চেপ দাঁত ক্লিনচিং করে আমাদের করতে হয় না, মোটর যদি বলা হয় তোদেরকে এখুনি যে মোটর এক্সামিনেশন অফ ট্রাইজেমিয়াল নার্ভ, দেন ইট উইল কাম অ্যাজ কি আসবে? মাসেলস অফ ম্যাস্টিকেশন এক্সেপ্ট বাক্সিনেটার সাপ্লাইড বাই দ্য ফেসিয়াল নার্ভ। তাহলে এইখানেতে তুই যদি ট্যাপ করিস, ট্যাপ করছিস দেখবি ফেসিয়াল টুইচ হচ্ছে কোনো কোনো পেশেন্টের, এটা এখানটা নড়ে উঠলো, মানে এখানে করলে এটা এরকম হলো, এটা করলে এটা এরকম হলো, দ্যাট ইজ ফেসিয়াল টুইচ। মাসেল টুইচ, মাসেল টুইচ মানে কি তোদের বলানো হয়েছে? মাসেল টুইচ সিঙ্গেল একটা কন্ট্রাকশন হচ্ছে, একটা ব্রিফ কন্ট্রাকশন অফ মাসেল, এখানে স্টিমুলেশন দেওয়া হলো, দেন ওই সাইডেরই ফেসিয়াল কন্ট্রাকশন হলো, ব্রিফ কন্ট্রাকশন হলো, ফেসিয়াল টুইচ হলো, দ্যাট ইজ কল চোভেস্টেক সাইন, CHVOSTEK সাইন। বোঝা যাচ্ছে? দিস আর অল ডিউ টু দিস হাইপোক্যালসিমিয়া। তাহলে হাইপোক্যালসিমিয়া ডিটেক্ট করতে গেলে ক্লিনিক্যাল এই সাইনগুলো দেখলেই বোঝা যাবে। যদিও ট্রাউজিস সাইন ইজ প্রেজেন্ট ইন লটস অফ দ্য তার মধ্যে একটা আমার মনে পড়ছে এখন, সেটা হচ্ছে মাইগ্রেটরি থ্রোম্বোফ্লেবাইটিস, যেটাকে বলা হয় ট্রাউজিস সিনড্রোম, সেটা ডিফারেন্ট, সেখানেও ট্রাউজিস সাইন পাওয়া যায়। টিটেনি হচ্ছে কেন হয় এটা, কারণটা কি? ক্যালসিয়াম কমলে না, বল কেন হয়? এই কেন এরকম
এটা হয়ে যাচ্ছে, এরকম এরকম করে হয়ে যাচ্ছে কেন? একটা কি করছি আমি এখানে, এখানে বা কি করছি না, বিহাইন্ড দ্য ট্যাপিং একটা নার্ভকে স্টিমুলেট, এখানে কাকে করছি না, ফেসিয়াল নার্ভকে স্টিমুলেট করছি, ফেসিয়াল নার্ভকে স্টিমুলেট করছি বা ট্রাইজেমিনাল নার্ভকে স্টিমুলেট করছি। একটা নার্ভকে স্টিমুলেট করার জন্য পুরো আমার ফেসিয়াল পুরো টুইচ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা? টুইচ মানে কন্ট্রাকশনই হচ্ছে, তো আর তো কিছু হচ্ছে, এমনি হয়ে যাচ্ছে হাতটা, মানে কন্ট্রাকশনই হচ্ছে। কেন হচ্ছে? কারণ জানা আছে কারণ, কারণ ক্যালসিয়ামের সঙ্গে সোডিয়ামের স্টেবিলিটি, মানে সোডিয়াম চ্যানেলের স্টেবিলিটি মেনটেন করে। যদি আমার দেখা যায় এরকম একটা নার্ভ ফাইবার আছে, এখানে আমার কিছু সোডিয়াম চ্যানেলস আছে, প্রথমে আমার ক্যালসিয়াম এখানে ঢুকবে, এখানে ক্লোজ বন্ধ ডিপেন্ড করছে এই ক্যালসিয়ামের উপর। যদি এই ক্যালসিয়ামটা কমে যায়, আই এম গিভিং ভেরি শর্ট, ক্যালসিয়াম যদি কমে যায় তাহলে এই সোডিয়ামটা স্টেবিলিটি হারাবে। স্টেবিলিটি হারাবে মিনস হচ্ছে এর বন্ধ বন্ধ খোলা হয়তো গেলে ওপেন অবস্থাতেই আছে। সবসময়তেই যদি সোডিয়াম আয়ন ওপেন অবস্থা থাকে, তাহলে ভলিজ অফ স্টিমুলাস, ভলি স্পেলিং হচ্ছে এরকম, ভলিজ অফ স্টিমুলাস পাস করবে নার্ভের দিয়ে, নিউরোমাসেল জাংশন, দেন মাসেল, বোঝা যাচ্ছে, করে স্টিমুলাস দিয়ে থাকবে, ইম্পালস দিতে থাকবে। কারণ কি না, সোডিয়াম ওখানে আনস্টেবল ডিউ টু দ্য ল্যাক অফ ক্যালসিয়াম। ক্যালসিয়াম মেক্স দ্য স্টেবিলিটি অফ দ্য, এটাই হচ্ছে মেন কারণ। ক্যালসিয়াম মেক্স দ্য স্টেবিলিটি অফ দ্য সোডিয়াম চ্যানেলস or sodium ionic gating, basically gating, sodium gated channel, সেই gated channel এর stability maintain করে এ। ক্যালসিয়াম যদি কমে যায়, the stability will be lost, and so the volleys of impulses pass through the nerve and then ultimately muscle and then sustained contraction. That is called tetany. But what do you mean by tetanus? Tetanus এর জন্য তোদের গ্রাফ দেখানো হয়েছিল, পড়ানো হয়েছে বলছিস, দেখি এখানে আছে টিটেনাসের কাপটাও আছে। ফিজিওলজিক্যাল টিটেনাস আমাদের ফিজিওলজিক্যালি হয়, কোথায় হয় বলতো? মনে কর ফিজিওলজিক্যাল টিটেনাস আমাদের যারা বিশেষ করে স্টুডেন্টস আমাদের কিন্তু হয়েছে, তোদেরও কারো কারো ফিল করেছিস। এই যে একটা পেজ, একটা কাপ, তাই তো? এটাতে কি কি বলা হয়েছিল? এই যে ফ্রিকোয়েন্সিগুলো বাড়া হচ্ছে, ফ্রিকোয়েন্সি আরো দেখি আছে না, তাহলে একটা দুটো দিয়ে দেবো। সব কাপ সব জায়গাতে নেই, আছে না, এই একটাতেই পেলাম। এনিওয়ে, বলতো একটা এক্সাম্পল বল দেখি, একটা এক্সাম্পল বল ফিজিওলজিক্যাল টিটেনাস। যখন তুই পরীক্ষায় লিখছিস, টোকাটুকি করছিস, এদিক ওদিক টাইম করছিস, নষ্ট করছিস, ওয়েস্টিং ইউর টাইম, লাস্টে দেখলি 3টে কোশ্চেন বাকি আছে, তুই ওগুলো জানিস, ভালো জানিস, এনিহাও জানিস, লিখবি এবার স্পিডে। যখন তুই স্পিডে লিখছিস, তখন এই যে পেনটাকে তুই ছাড়বি না, পেনটা ছাড়ছিস না, পেন লিখে যাচ্ছিস, ইউ আর গিভিং রিপিটেড ফ্রিকোয়েন্সি, অ্যান্ড দ্যাটস কজিং, কি হয় দেখেছিস কখনো, যে যেন হাতটা আর যেন নড়ছে না, হ্যাঁ হয়তো কে কে ফিল করেছিস, আমি করেছি। তা যখন করছি, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল টিটেনাস, দ্যাটস এক্সাম্পল অফ ইউর ফিজিওলজিক্যাল টিটেনাস। তুই লিখছিস মানে কি, রিপিটেড ফ্রিকোয়েন্সি ইজ গোয়িং অন। এখানে কি হচ্ছিল ট্রেপিতে, আগের দিন পড়েছিলাম, ট্রেপিতে কি হচ্ছে না, আমার যখন রিল্যাক্সেশন পিরিয়ডে আসছে তখনই একটা স্টিমুলাস দিচ্ছি। তার মানে রিল্যাক্সেশন পিরিয়ডের সময় যদি আমি স্টিমুলাস দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, এই যে মনে করে এইগুলো হচ্ছে স্টিমুলাস, হ্যাঁ, তাহলে আমার এখানে এলো, এই যে বাড়ছে, বোঝা যাচ্ছে কি বাড়ছে, হাইট অফ কন্ট্রাকশন ইজ ইনক্রিজিং, দ্যাট ইজ ট্রেপি, সিঁড়ির মতো হচ্ছে, বা স্টেয়ারকেস ফেনোমেনা, দ্যাট ইজ কল্ড স্টেয়ার ফেনোমেনা। এবার নেক্সট, এটাতে 5 হার্জে করলাম, এবার যদি আমি 10 হার্জে করি, তাহলে আমার হয়ে যাবে এটাকে বলা হয় ক্লোনাস। দ্যাট ইজ কি না, মিড অফ রিল্যাক্সেশন। যখন এই টুইস্টটা নামছে, দেন এখানে একটা ইয়ে করছে, স্টিমুলাস করছে, দেন এটা বাড়ছে, দেন আবার স্টিমুলাস, দেন দ্যাট ইজ কল্ড ক্লোনাস। ক্লোনাস তোদের এখন ক্লিনিক্সে
পাওয়া যায়, ক্লিনিক্যাল অনেক কিছু ক্লোনাস, প্যাটেলার ক্লোনাস পাওয়া যায়। প্যাটেলাকে যেই এরকম করা হয়, প্যাটেলাটা করতে থাকে, দ্যাট ইজ ক্লোনাস। অ্যান্ড ক্লোনাস বেসিক্যালি ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ ক্লোনাস। ক্লোনাস ইজ নর্মাল আপ টু দ্য 10 to 15 per minute যদি থাকে, দ্যাট ইজ নর্মাল। এই দেখা যায় না 30-40 করে যাচ্ছে, দ্যাট ইজ ক্লোনাস, দ্যাট মিনস নট, দ্যাট ইজ নট normal, and this is called incomplete tetanus and that is complete tetanus. মানে কি incomplete tetanus আর complete মানে হচ্ছে আর রিল্যাক্সেশন হবে। complete means there is no relaxation at all, there will be no relaxation at all, that is your complete tetanus. এই যে complete tetanus প্যাথোলজিক্যালি কি কি জিনিস, প্যাথোলজিক্যালি কি দিয়ে হয়, এই যে কেটে গেলি উন্ড হলো, নিয়ে একটা ব্যাকটেরিয়া ঢুকলো, কি নাম তার, এটা তো 12 ছিল, বল, Clostridium tetani, that is a bacteria and that is releases the tetanospasmin, মনে আছে, that is a toxin and that causing the tetanus. কিভাবে করে বল দেখি, কিভাবে করে জানা আছে? হ্যাঁ, যদি এরকম একটা সেল বডি হয়, এরকম করে অ্যাক্সোস্পাজম হয়, এখানটা তোর সাইন্যাপটিক মেমব্রেন, হ্যাঁ ঠিক আছে, এখানে নানা রকম ভেসিকলস তার দেয়ার, সেল বডি আছে, এখানে নিউরোটক্সিন যেটা মানে যেটা তোর টিটানোস্প্যাজমিন যেটা টক্সিনটা, সেটা ফার্স্ট অ্যাটাক করে হচ্ছে এইখানে প্রিসাইন্যাপটিক নবে, এইখানে যে টক্সিন এলো, এই টক্সিনের একটা গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে দে মুভ রেট্রোগ্রেড। আমার ইন্ডাকশন এইদিকে আসে, টক্সিন মুভ করবে কিন্তু এইদিকে সেল বডির দিকে, টু ফ্রম দ্য প্রিসাইন্যাপটিক নব ইট উইল গো রেট্রোগ্রেড ফ্যাশন অ্যান্ড গো রিচ কে, এটা স্প্যাজম, নট ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যেখানে ছেড়েছে কিন্তু উন্ডে থেকে দেবো ব্যাকটেরিয়া, দ্যাট কজিং দ্য এন্টার দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড পলিফারেশন অ্যান্ড গিভিং দ্য টক্সিনস লাইক দ্য টিটানোস্প্যাজমিন, নামটা তাও ভুলে যাস, দ্যাট ইজ অলসো দ্যাট ইজ দ্য toxin generated by the bacteria enter into the wound, right? So সে কি করবে না, এইদিকে চলে যাবে। এইখানে যে কি আছে, তুই যখন স্পাইনাল কর্ডে ঢুকছিস, স্পাইনাল কর্ডে তো এই নার্ভ আছে, দ্যাট ইজ দ্য মোটর নার্ভ, মোটর নিউরনস, সো দ্যাট ইজ কানেক্টেড টু দ্য স্পাইনাল কর্ড। তাহলে আমি যদি এখানে স্পাইনাল কর্ডটা আঁকি, এইখানে গ্রে ম্যাটার করলাম, এইখানে আমার মনে আছে তোর এখানে কিছু ইন্টার নিউরনস থাকে, হ্যাঁ, ইন্টার নিউরনস কি করে না, ইনহিবিটরি GABA and glycine are released so that continuous contraction does not happen. আর এই টক্সিন বেটা, এই টক্সিনটা এইখানে চলে আসবে, নিয়ে এই ইনহিবিটরি ইন্টারনিউরন যেটা আছে, দ্যাটস কি করবে, ডিক্রিজ দ্য রিলিজ অফ GABA and glycine, তাই তো? ইনহিবিটরি ট্রান্সমিটারগুলো কে কে, গ্লাইসিন অ্যান্ড GABA, মেনলি গ্লাইসিন। তাহলে কি হলো, ওদেরকে ইনহিবিটরি করে দিল, তাহলে কি হলো, এক্সাইটেবিলিটি অফ নিউরনস ইজ ইনক্রিজ, আর ইনহিবিটরি ব্যাপারটাই নেই আর, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি টক্সিন অ্যাটাকস দ্য প্রিসাইন্যাপটিক নর্ভ বা প্রিসাইন্যাপটিক মেমব্রেন, দেন ইজ গোজ রেট্রোগ্রেড ফ্যাশন আপ টু দ্য টুয়ার্ডস দ্য সেল বডি, দেন ইজ এন্টার্স অ্যান্ড অ্যাটাকস দ্য ইন্টার নিউরনস বা ইনহিবিটরি ইন্টার নিউরনস, সো দ্যাট দ্য গ্লাইসিন অ্যান্ড GABA রিলিজ ইজ ইনহিবিটেড, বেরোতে হচ্ছে না, সো দ্য এক্সাইটেবিলিটি অফ নিউরনস or motor neurons increased বা highly excitable state, then tetanus, there is no relaxation phase. tetanus কেমন হয় না, পুরো বেন্ড এরকম ধনুকের মতো হয়ে যাবে, হ্যাঁ, গোটা শরীরটা। আমি দেখেছি একটা দুটো কেস দেখেছি, দুটো বোধহয় দেখেছি এরকম টিটেনাস, এই ক্লস্ট্রিডিয়াম টিটেনাস থেকে। এই জন্য টিটেনাস নেওয়া যে ইম্পর্টেন্স আছে, তার ভ্যালু, এটা কিন্তু ইম্পর্টেন্স আছে, কার হবে কেউ জানে না। সব ধুলোতে গিয়ে টিটেনাস ঢুকে যাচ্ছে, এটা তো নয়। তোর একটা কাটলো, তুই নিলি না, তোর কিছু নাও হতে পারে, আর একটা বাচ্চা হয়তো হয়ে গেল। একটা বাচ্চা আমি দেখেছিলাম এরকম পুরো বেন্ড হয়ে গেছে, পুরো বেন্ড এরকম করে, এরকম মানে কি, এই স্টেট আছে, হাত পা একদম স্ট্রেট থাকবে, রিল্যাক্সেশন নেই তো, দ্যাট ইজ এ কমপ্লিট টিটেনাস, রিল্যাক্সেশন নেই, শরীর পুরো বেন্ড, মানে দেখতে হবে একদম সেই ধনুকের মতো। এইদিকে হাত বডি এরকম করে বেন্ড হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে তোর পা, বুঝতে পেরেছিস কিভাবে আছে, এরকম ভাবে এসছে আমার কাছে, এসছে বলো স্যার এরকম কয়েন ধরে করছে, নিঃশ্বাস দিচ্ছে, সবই নিচ্ছে, টিটেনাস ডেঞ্জারাস, নট ট্রিটেবল অ্যাট অল।
That is causing, there is some drugs are there, but ভালো হয় না। টিটেনাস যদি ডেভেলপ করে যায়, that is a detrimental as your rabies. So টিটেনিয়াম is hypocalcemia. টিটেনাস এর দুটো ভাগ, একটা ফিজিওলজিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। টিটেনাস ফিজিওলজিক্যাল বললাম, একটা এক্সাম্পল দিলাম যে বারবার we are writing very fast and giving the lots of frequency within very short period of time. এটা কেন হচ্ছে? কারণ এখানে লেখা আছে more than 40 hertz, more than 40 hertz এদের অ্যাকর্ডিং অ্যাটাক, বাট you can say this is called titanizing frequency. স্বর্ণটা শোনো, মানে কোন ফ্রিকোয়েন্সিতে, কত ফ্রিকোয়েন্সিতে you can get the complete tetanus, and that is your incomplete tetanus. কারণ কি না, এখানে রিল্যাক্সেশন ফেজ দুই একটা করে হলো আছে, there is a relaxation phase is there, so that is incomplete tetanus and this is a complete tetanus. তাহলে এখানে এই জেনেসিস অফ টিটেনাসে চারটে টার্ম থাকবে, একটা ট্রেপি বা স্টেয়ারকেস, একটা আছে তোমার ক্লোরাক্স, দেন হচ্ছে ইনকমপ্লিট টিটেনাস, দেন কমপ্লিট টিটেনাস। বোঝা গেল? তাহলে মেকানিজম অ্যাকশন বুঝতে পারলি। Why the Chuvastek signs and Trausis sign due to the hypocalcemia? Because hypocalcemia, it's unstable the sodium getting system. এটা সবচেয়ে ভালো বলা। So when calcium is less, so calcium, sodium getting may open always. It's open is always. Then volleys of impulse will come. Impulse আসতেই থাকবে। That will reach into the nerve and then muscle, then excitability. That's causing your tetany, that is spasm, এরকম হয়ে আছে। কি হলো না, মাইল্ড স্টিমুলেশন অফ নার্ভ। আমি এখানে কি করছি, মাইল্ড স্টিমুলেশন করছি নার্ভকে। আমি এখানে কাপ পড়াচ্ছি কেন, উই আর ইউজিং দ্য প্রেশার অ্যান্ড সো মাইল্ড sensitization of your nerve, stimulation of nerve. The mild stimulation of nerve causing the tetany. তাহলে এই সাইনগুলো হট করে কেউ জিজ্ঞেস করতেই পারে যে এনি টাইম এনি ভাইভাতে তো এইগুলো আসবে, যা হাইপোক্যালসিমিয়া, মনে কর প্যারাথাইরয়েড পড়াচ্ছে, হাইপোথাইরয়েডিজমে হাইপোক্যালসিমিয়া, থাইরয়েড কেটে দিয়েছে মনে কর, তখন তুই বলছিস আচ্ছা বল তো কি সাইন পাওয়া যায়, এই সাইনগুলো আসবে। বোঝা যাচ্ছে? দিস উইল হাইপোক্যালসিমিয়া লেভেল। তাহলে কিরকম জিনিসটা দেখ, কন্ট্রাডিক্টরি। আমি টিটেনাস বলছি কখন তখন কেন হচ্ছে না, ক্যালসিয়াম আমার লাগবে, এখানে ক্যালসিয়াম বেশি লাগছে, এক্সাইটেবিলিটি হয়ে গেছে। আর অন্য জায়গায় আমি বলছি সেই টিটেনিটা হচ্ছে টিটেনাস নয়, ওটা টিটেনি কিন্তু একটা পার্টে হবে, টিটেনি ওরকম হবে না হোল বডিতে হয়ে যাচ্ছে, কারণ এখানে স্পাইনাল কর্ডের কোনো ফাংশন নেই, এখানে সব নার্ভের প্রবলেম হবে ডিউ টু দ্য ল্যাক অফ ক্যালসিয়াম, ল্যাক অফ সিরাম ক্যালসিয়াম। সিরাম ক্যালসিয়াম লেভেল কত নর্মাল? 9 to 11 mg/dl, ঠিক আছে। এর দেশে বহু আমরা দেখেছি আর কি, যে মনে কর 7 আছে, 6 আছে, দ্যাট মে কাম অ্যাজ এ সিজার, দ্যাট ইজ hypocalcemic seizure. Same reason is same. This is that the calcium is needed for the stability of the sodium getting system. When calcium is less, the system will alter or unstable. So volleys of impulse is passed through the nerves, and then it will reach the muscle, and that causing excitability and tetany. And tetanus key, pathological due to the bacteria Clostridium tetani. It attacks the presynaptic nerve, and then it goes upward retrograde fashions to the cell body. Then it attacks the interneurons, the spinal cord, and then it inhibits the release of glycine and GABA, and so the inhibitory action is gone, and so excitability of the neurons and followed by muscles will increase, so that is a complete tetanus. বোঝা গেল? চলো, তাহলে এগুলো পড়ানো হয়নি, তাহলে তো ক্লাস কি কামাই হয়েছে? যা বলেছি আমি পড়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে তোদের তো বাকি থাকলো কি যেন, হ্যাঁ প্রিলোড, চল ওটাই পড়ে গেল। প্রিলোড আগে বোঝ, কি কাকে বলে প্রিলোড, হোয়াট ইজ ডুন বাই প্রিলোড। আমাদের নিজেদের এক্সাম্পল ধর, প্রিলোড কাকে বলে আর আফটার লোড কাকে বলে। আমি এই চেয়ারটাকে মনে কর তুলছি, এই যে তুলছি, এটা আফটার লোড না প্রিলোড? ধরে আছি মানে আমার তো মাসেল কন্ট্রাকশন আছে,
এটা আফটার লোড। মনে রাখবি আফটার লোড মিনস রেজিস্ট্যান্স। হলো? এবার আমি মনে করি এই চকটা এই ধরবি, এইটা আমি ওকে ছুড়লাম, হ্যাঁ, এই যে ছুড়লাম, এই ছোড়ার আগে আমি কি যে ফোর্স ইয়ে করছি, ক্যারি করছি, ধরতে পারলি না, ওই ক্যাচ ধরতে হবে তো। আইপিএল খেলা দেখিস নি কাউকে? তাহলে এই যে এরকম করে ছুটছি, দ্যাট ইজ ইউর প্রি লোড। আমি যে গুলতি, ওই যে গুলতি ইউজ করে, গুলতি, হ্যাঁ, এরকম করে টানে, কি বলে হিন্দিতে জানি না, কে বলতে হয় इसको? গুলাটি ফুলাটি বলে নাকি? হ্যাঁ বলে, কি বলে? এরকম করে যখন ছাড়ছি, তাহলে আমি যত প্রেশার নিচের দিকে যাচ্ছি, এই ইটটা দেন গো ফরওয়ার্ড ফাস্টার। তাহলে কি হচ্ছে না, আমি লেন্থ বাড়াচ্ছি। কি বাড়াচ্ছি? লেন্থ বাড়াচ্ছি। ইন কেস অফ মাসেল লেন্থকে বাড়াচ্ছি। সেটা হচ্ছে প্রিলোড। প্রিলোড মানে হচ্ছে বিফোর কন্ট্রাকশন। বোঝা যাচ্ছে? আমি এরকম করছি, কন্ট্রাকশনের আগে আমি এরকম করে ছুটছি, থ্রোয়িং এ স্টোন অর পেন্স। আর হচ্ছে এই যে যেটা বললাম আফটার লোড কি না রেজিস্ট্যান্স। তাহলে প্রিলোড মিনস স্ট্রেচিং, আফটার লোড মিনস রেজিস্ট্যান্স। এবার তুই হাটে চলে আয়, হাটেতে আমরা প্রিলোড আফটার লোড পড়েছিস, কি জিনিস বলো শুনি, কতদূর পড়েছিস দেখি। হাটে কোথায় প্রিলোড পড়েছিস, কাকেই বলে প্রিলোড আর কাকেই বলে আফটার লোড। দেন ইউ ক্যান রিয়েলাইজ দ্যাট ইট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনসেপচুয়াল ইজ গুড। বলো দেখি হাটে কোথায় বলছো প্রিলোড আর কোথায় বলছো আফটার লোড? কি হবে? আমি হাটে বলছি, হাঁটা বলিনি, হার্ট। আবার হার্ট, হাঁটা বলিনি, ও হাঁটা শুনেছে, ও আরেক এক কাঠি উপরে, একটা পা দিচ্ছে একটা পা দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে যেটাকে বলা হয় এন ডায়াস্টলিক ভলিউম, দ্যাট ইজ প্রিলোড। কন্ট্রাকশন হওয়ার আগে রিল্যাক্সেশন হয়ে গেছে, ডিউরিং দ্য রিল্যাক্সেশন পিরিয়ড এন ডায়াস্টলিক ভলিউম মানে ভলিউম, অ্যামাউন্ট অফ ভলিউম প্রেজেন্ট জাস্ট বিফোর দ্য কন্ট্রাকশন অফ দ্য ভেন্ট্রিকল, দিস ইজ কল্ড প্রিলোড। তাই তো? এটা তো ছিল প্রিলোড। আফটার লোড পেরিফেরারি, ভেরি গুড, পেরিফেরারি। সেটাকে বললাম আফটার লোড মিনস রেজিস্ট্যান্স আর প্রিলোড মিনস স্ট্রেচিং। এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখ, তাতে অনেক জায়গায় তোর কাজে লাগবে। স্ট্রেচিং মিনস প্রিলোড অর ফ্রি লোড, এটা আরেকটা নাম আছে, দ্যাট ইজ কল্ড ফ্রি লোড অলসো। তার মানে কি বিফোর কন্ট্রাকশন হওয়ার আগে আমি একটা লোড দিয়ে রাখছি, কন্ট্রাকশন হয়নি তখন। বোঝা যাচ্ছে? দ্যাট ইজ কল্ড প্রিলোড অ্যান্ড এন্ড ডায়াস্টলিক ভলিউম হচ্ছে এক্সাম্পল। থ্রোয়িং অফ স্টোনস, গুলতি ইজ এক্সাম্পলস অফ দ্য প্রিলোড। আফটার লোড মিনস রেজিস্ট্যান্স, চোখ বন্ধ করে রেজিস্ট্যান্স, রাইট? তাহলে আমি এইটাকে যদি এখানে 4 কেজি হয়, যতটা আমি তুলতে পারবো, 10 কেজি তার থেকে বেশি তুলতে পারবো না কম তুলতে পারবো? কম তুলতে পারবো, তাহলে ভেলোসিটিটাও কম। বোঝা যাচ্ছে? দ্যাট ইজ রেজিস্ট্যান্স, মিনস ইউর পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে হোয়েন লেফট ভেন্ট্রিকুলার পাম্পস অ্যাওর্টা অ্যান্ড ডিসেন্ডিং আওয়ার্টা, যে রেজিস্ট্যান্স ফিল করছে ব্লাডটা, দ্যাট ইজ আফটার লোড। ক্লিয়ার? তাহলে এইখানে কি জিনিস হচ্ছে, নার্ভ মাসেল ফিজিওলজিতে উই আর টেকিং গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলস উইথ দ্য সায়াটিক নার্ভ। এই হচ্ছে মেন মোদ্দা কথা। সোয়াল নার্ভটা খুব ছোট, সায়াটিক নার্ভটা বলাই ভালো, অনেকে পছন্দ করবে না, বাট muscle and nerve was there that is stimulated. Arrangement will be like that যে আমার লোড চাই, লোড মানে কি ওজন, 10 গ্রাম 15 গ্রাম 20 গ্রাম 30 40 80 এরকম আমার লোড চাই। হ্যাঁ, তাহলে এইখানেতে যদি কোনো গ্রাফ দেয় এইরকম, এই যে পেজ মনে করে এইটা দিয়েছি, হ্যাঁ, এইটাকে না পড়ে বলতে পারবি যে কোনটা আফটার লোড কোনটা প্রিলোড? এটা হচ্ছে প্রিলোড, এইটুকু ওর কনসেপ্ট হয়েছে। তাহলে এটা বললো ও আফটার লোড। আফটার লোডের একটা সুবিধা হচ্ছে কি, যে দেখ বেস লাইনগুলো নামছে, বুঝতে পেরেছিস? বেস লাইন ও বলেছে কিন্তু আফটার লোড, আমি বলিনি এখনো। তাহলে বিটা ও বলেছে আফটার লোড আর এটা বলেছে প্রিলোড। এইবারে আসি কনসেপ্টে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে একটা মাসেলকে আমি যখন স্টিমুলাস দেব,
তখন ও একটা টুইস্ট দেবে, কোনটা যে চলে আমি বুঝতে পারছি না, একটা চলছে একটা চলছে না। তাহলে আমি যখন মাসেলকে টুইস্ট দেব, তাহলে আমার এখানে স্টিমুলাস, এখানে আমার কন্ট্রাকশন হয়ে যাবে। এটাকে কি বলে না? ডিউ টু একটা ছেলের মুখ থেকে আসছে না, দেখ, it is the inertia of liver, due to inertia of liver, right? তাহলে একটা যখন মনে কর এরকম একটা মাসেল আছে, তুই এখানে টেনে রেখেছিস ফোর্স দিয়ে, হ্যাঁ, নিয়ে এখানে একটা স্ক্রু আপ আছে, এখানে একটা স্ক্রু আছে, স্ক্রু, আর এখানে তুই একটা লোড দিচ্ছিস, মনে কর 10 গ্রাম। তুই যখন স্ক্রুটা দিয়ে রেখেছিস তখন কিন্তু এই লোডটা এখানেতে আসছে, এইখানে আসছে না। বুঝতে পারছিস কি বলছি? এই স্ক্রুটা তুই চিপে লাগিয়ে রেখেছিস, তাহলে এই ফোর্সটা এই এদিকে যে ওয়েটটা সেটা ট্রান্সমিট হচ্ছে না, এই নর্মাল অবস্থাতেই আছে, রাইট? আর এটাকে যদি খুলে দিস তাহলে এর যে ফোর্সটা এখানে আগে পড়ে যাবে, দ্যাট মিনস স্ট্রেচিং হয়ে যাবে। একটু কি বললাম? স্ট্রেচিং মিনস প্রিলোড, স্ট্রেচিং মিনস প্রিলোড অ্যান্ড স্ট্রেচিং মিনস ফ্র্যাঙ্ক-স্টার্লিস ল। তাহলে এইখানেতে যদি ও কার্ভটা থাকে, মনে কর আমাদের মনে কর স্টেশনারি কার্ভটাই আছে, এখানেতে মনে কর এইটার সঙ্গে মনে কর আমাদের একটা লিভার আছে, লাগানো আছে, তাহলে এইখানেতে যখন আমি খুলে দেবো তখন বলছি স্ট্রেচিং হচ্ছে। কার জন্য স্ট্রেচিং হচ্ছে? ডিউ টু দিস ওয়েট, 10 গ্রামই ধরলাম, there is a 10 gram. So that stretching means what? Length, initial length is increased. When the weight is transformed to this, the lever will down, little bit down. তার মানে এ কি করবে না, একটু ডাউনের দিকে থাকবে। এখানেতে 10-এর জায়গায় যদি আমি 20 গ্রাম করে দিই তাহলে এটা আরেকটু ডাউন। যদি আমি এখানে 40 গ্রাম করে দিই তাহলে আরেকটু ডাউন। তাহলে লিভারের পয়েন্টারটা ডাউন হচ্ছে, তার মানে বেস লাইনটা ডাউন হচ্ছে। তাহলে বেস লাইন ডাউনটা কার আছে? এখানে বিয়েরটা আছে। তাহলে বিয়েরটাও বলেছিল আফটার লোড, দ্যাট ইজ রং। বোঝা যাচ্ছে? তাহলে হোয়েন এভার দিস সাচ কার্ভ ইজ গিভেন বাই এনি এক্সামিনার, কনফিডেন্টলি ইউ উইল সি, আন্ডারস্ট্যান্ড হুইচ ইজ গোয়িং অন লেভেল অফ বেস। এখানে দেখ বেসটা নামতে নামতে যাচ্ছে, এইটাকে বলছি, তারপর পরে আরো জিনিস আছে। তাহলে এটা হচ্ছে আমার প্রিলোডের কার্ভ, আর এটা হচ্ছে আফটার লোডের কার্ভ। কেন না, আফটার লোডে আমার লিভারের সঙ্গে কোনো ডিস্টেন্স নেওয়া হবে না, কারণ কি না, এটা স্ক্রু বন্ধ করে দিচ্ছি, রাইট? সো স্ক্রু খুলে দিলে এর লোডটা রিফ্লেক্ট করবে, এখানে রিফ্লেক্ট করবে। স্ক্রু বন্ধ, কোনো রিফ্লেকশন নেই। মাসেলের মতো আছে, স্টিমুলাস দেবো ও বাড়বে, ওজন দেবো তারপরে দেবো ইনক্রিজ করবে, এক একটা করে, বা আবার ডিক্রিজ করবে, ডিক্রিজ বা ইনক্রিজ আসছি আমি। তাহলে এইটা হচ্ছে আমার আফটার লোড, যার বেস সমান, আর এটা হচ্ছে আমার প্রিলোড, যার বেস একটা একটা করে দেখ লোড বাড়াচ্ছে আর একটা করে নামছে। এই যে নামছে, কারণ কি এক্সামিনার যদি জিজ্ঞেস করে তাহলে বলবি কি, স্যার হোয়েন দ্য স্ক্রু ইজ লুজড, then the lever is certain amount, it is false. So this false of lever is showing that down, and then again contraction is going on. Contraction to hoche, stimulus to dibi tui. So that is your after load and that is your preload. এবার আফটার লোডে কি হয়, যত লোড দেব তত আমার কমতে থাকবে। মনে কর এটা হচ্ছে আমার নর্মাল, এখানে আমি এরকম হয়ে যাবে যদি আমি 10 গ্রাম দিই, এখানে হয়ে যাবে যদি আমি 40 গ্রাম দিই, এইটা হয়ে যাবে যদি আমি 80 গ্রাম দিই। বোঝা যাচ্ছে? So whenever we are giving load, increasing the load, কেজি গ্রাম যা বলিস, so the height of contraction will decrease. ন্যাচারালি লোড আছে, আমার কন্ট্রাক্ট করতে পারবে না তো। বাট ইন কেস অফ প্রিলোড যদি লক্ষ্য করিস তাহলে দেখবি 10 গ্রাম, 20 গ্রাম, ইভেন 30 গ্রাম যেন কন্ট্রাকশনটা বাড়ছে, তারপরে দেখ কমছে, তারপরে দেখ কমছে। বেস লাইনে নামলেও ফার্স্ট ফিউ কন্ট্রাকশন উইল ইনক্রিজ দ্য হাইট অফ কন্ট্রাকশন। কেন? এইখানেতে আসবে
Frank-Starling's law. Frank-Starling's law applicable for preload even in cardiac muscle also. Frank-Starling law is there. কি বলছে সেখানে? বলছে in physiological limit, the initial length of muscle fiber is proportional to the force of contraction. বোঝা গেল? তাহলে আমি যখনই এটাকে খুলে দিয়েছি, খুলে দিচ্ছি, তখন আমার এর স্ট্রেচিং হচ্ছে, তাহলে মাসেল লেন্থ বাড়ছে না কমছে? বাড়ছে। তো ইনিশিয়াল লেন্থটা কিন্তু বাড়ছে, আর টু লোড বাড়ালাম আর টু বাড়ছে। ফিজিওলজিক্যাল লিমিট ওই 10, 20, 30, 40-এর মধ্যেই হবে। আমি 80 দিলে তার লেন্থ বিশাল আর বাড়বে না। বিকজ অফ দ্যাট, আপ টু এ physiological limit, the force of contraction first few loads will increase. The height of this will increase. তারপর আবার কমতে থাকছে। কারণ কি না, ইনিশিয়াল লেন্থ হ্যাজ বিন ইনক্রিজ। কেন? ডিউ টু স্ট্রেচিং। কেন? স্ক্রু খুলে দিচ্ছি, লোড ইজ দেয়ার, হেয়ার ইজ লোড, স্ক্রু খুলেছি, এর লোড এখানে গিয়ে এখানে স্ট্রেচিং করছে, স্ট্রেচিং ইফেক্ট করবে। এন্ড দ্যাটস ওয়াই এখানে যে ফাইবার্স গুলো আছে সেইগুলোর লেন্থ আমার বাড়বে, দ্যাটস লেন্থ উইল ইনক্রিজ। And now stimulus you are giving with initial increasing length of fiber. That's why your spike will be high. বোঝা যাচ্ছে? তখন কি হবে, এটা কিন্তু রোটেটিং ড্রামে হচ্ছে, বাট আমি তোকে কিন্তু যেটা শো করাচ্ছি সেটা হচ্ছে স্টেশনারি ড্রাম। এটা মনে রাখতে হবে, স্টেশনারি ড্রামে এরকম লাইন পাওয়া যায়, আর মুভিং ড্রামে এরকম কাপ পাওয়া যাবে, রিল্যাক্সেশন পাওয়া যাবে। এখানে দেখ, এখানে জিরোতে এই কন্ট্রাকশন, এটা হচ্ছে কি আফটার লোড, বেস যেহেতু সমান। হ্যাঁ, দেন টেনে কি করেছে, টেনেতে কমে গেছে, লোড দিয়েছি কমে গেছে। এখানে ফ্র্যাঙ্ক-স্টার্লিংস ল কাজ করে না, বোঝা যাচ্ছে? আফটার লোড ডিউরিং কন্ট্রাকশনস, দেন আবার লোড দিয়েছি কমে গেছে। বাট ইন কেস অফ দিস, বেস উইল চেঞ্জ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্র্যাঙ্ক-স্টার্লিংস ল অ্যাপ্লাইড। ইনিশিয়ালের জন্য, ইনিশিয়াল লেন্থ ইনক্রিজের জন্য ডিউ টু স্ট্রেচিং ইফেক্ট, the force of contraction first few load will increase, then it will decrease as physiological limit crosses. বোঝা গেল? তাহলে ফিজিওলজিক্যাল লিমিট পর্যন্তই দিস ইজ লোড অ্যান্ড আফটার লোড, আর তো কিছু নেই। এর থেকে আর কিছু পড়ার নেই। কিন্তু প্রি লোড আফটার লোডের কোশ্চেন এইভাবে কিন্তু জিজ্ঞেস করতে পারে ভাইভাতেও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবসময় মনে রাখতে হবে, প্রি লোড মিনস স্ট্রেচিং and diastolic volume. Afterload means resistance, peripheral resistance. এইটা থেকে কার্ডিওলজিক্যাল জিজ্ঞেস করবে বেশি দ্যান দিস ওয়ান। ইট ইজ অনলি ফর অ্যাপ্লিকেবল। এটা এই ধরনের কোশ্চেন, এই যে বেস লাইনে এখান থেকে কিছু কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, যেমন হয়তো দিল যে বলে দেয়নি, এই যেমন তুই বললি এখানে লেখা আছে, এখানে এটা হচ্ছে আফটারলোড, এটা হচ্ছে পিরিয়ড। বুঝবি কি করে? যখনই কোনো রকম বেস চেঞ্জের পাচ্ছিস, এটা তো হতে পারে যে তোর ইয়েতে স্টেশনারি ক্রাফট দিল না, মনে কর ওয়ান সাইড চেঞ্জ করে দিল, ওয়ান সাইড এইগুলো বেশ ভালো করে, চেঞ্জ করে দিল, কোনো লেখা টাকা কিচ্ছু নেই, নিয়ে কি করলো না, বললো যে না মুভিং কার্ভে যেটা হয় সেটা দেবো, তাহলেও তুই বুঝতে পারবি যে দ্যাট ইজ প্রিলোড। কেন? ওই বেস। কি হবে বলতো জিনিসটা? এই দেখ, মনে কর সাপোজ এই একটা বেস থেকে এখানে একটা কার্ভ উঠলো, তারপরে যে দেখা যাবে এই বেস থেকে আর একটা কার্ভ উঠছে, এই যে বাড়লো তো, আবার একটা কার্ভ থেকে আবার একটা বেস একটা উঠলো, সেও একটু বাড়লো। তাহলে যে বেসগুলো চেঞ্জ হচ্ছে, কেন? একটু আগে বললাম কেন, ডিউ টু দ্য ফল অফ লিভার। বাস এই কথাটা বলে তুই চুপ করে যাবে, কিছু বলবি না, তারপর এক্সামিনার বুঝে করবে। তাহলে এটা ফল হচ্ছে, এবং দ্যাট ইজ ফিউ অফ দ্য লোড। মনে কর এটা হচ্ছে আমি দিয়েছিলাম 10 গ্রাম, এটা 20 গ্রাম, এটা 40 গ্রাম। তো ফিউ লোড is seen that force of contraction is increasing due to the Frank-Starling's law because of initial length is high. তাহলে বেস দেবে, লোয়ার বেসে আনতেই হবে ফর দ্য প্রিলোড। তাহলে ওইটা ছাড়া যদি কখনো এরকম দিয়ে দেয়, ঘাবড়াবার কিছু নেই। তার মানে যখনই দেখবি যে আমার বেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তখন ওটা প্রিলোড ছাড়া কিছু হতে পারে না, কারণ প্রিলোডেই একমাত্র আমার বেসটা চেঞ্জ হবে, আফটার লোডে হবে। বোঝা গেছে? চলো, আর কি আছে, আর কি পড়াতে হবে?
আছে সিলেবাস আছে। দেখ আমি এসব কখনো পড়াই না, স্যার চলে গেছেন, লোক কম, এই আরেকটা পেয়েছি জেনেসিস অফ ফ্যাটিক পড়ানো হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই একটা কাপ দিতে পারে, এখানে যদি লেখাও থাকে তুই বলে হ্যাঁ জেনেসিস অফ ফ্যাটিক, তাহলে প্রথম কোশ্চেন আসবে ফ্যাটিক কাকে বলে, কেনই বা বলছো এটা ফ্যাটিক। এই কাপটা নে, এই কাপটা এই আর দুটো আছে, দু সাইডে দিয়ে দিচ্ছি, দেখ তোরা কি আছে না আছে, আমি জানি না কি আছে। হ্যাঁ নে, দেখ আগে কাপটা একটা ইয়েতে মুভিং কাইমোগ্রাফি হয়েছে না স্টেশনারিতে হয়েছে? মুভিং এ হয়েছে, হ্যাঁ এই নিয়ে কোনো সন্দেহ নেই, মুভিং এ হয়েছে, তাই তো? তাহলে ফ্যাটিক কাকে বলে? মাসেল ফ্যাটিক। এই যে তোরা মনে কর ক্লাস করছিস, আমার এত বকবক করছি, এত কনসেপচুয়াল জিনিসপত্র দিচ্ছি, একটা পরে ফ্যাটিক হবে, এই ফ্যাটিকটা কোথায় হবে? ফার্স্ট ফ্যাটিক হবে কোথায় জানিস? সিএনএস, সাইনাপস। এটা কিন্তু for your exam also, not like that. Fatigue comes from CNS first, but in case of vitro কথাটা মানে কি না, বাইরে কোন এক্সপেরিমেন্ট করছিস, মাসেল আছে, নার্ভ আছে, তাহলে সেইখানে ফ্যাটিক কার হবে? মাসেলের হবে, নার্ভের হবে, না কার হবে? কে বলতে পারবে? নিউরোমাসকুলার জাংশনের হবে, না মাসেলের হবে না তোমার ইয়ে হবে। মাসেল ফ্যাটিকের যে কার্ভটা আছে, যে মাসেলকে নিয়ে করা হয়েছে, তাকে যদি আলাদা করে ওই অবস্থাতে যদি স্টিমুলাস দেওয়া হয়, সে সুন্দর মাসেল টুইস্ট দেবে, কন্ট্রাকশনও হবে, রিল্যাক্সেশন উইল বি দেয়ার। নার্ভকেও যদি স্টিমুলাস করা হয়, সেও কার্ভ দেবে। বাট ইন কেস অফ নিউরোমাসকুলার জাংশন কেন হয় তাহলে? তাহলে ফ্যাটিক কাকে বলে? ফার্স্ট অফ অল ফ্যাটিক কাকে বলে? কে বলতে পারে ফ্যাটিক কাকে বলে? The reduction of the work done by a muscle for the repeated stimulation. Fatigue এর ডেফিনিশন তাহলে কি হলো না, ওয়ার্ক ডানটা আমার কমে যাচ্ছে, একটা মাসলকেই করে যাচ্ছি তাহলে ফ্যাটিকনেস হবে। ফ্যাটিক স্টার্টস অ্যাট সিএনএস, রিমেম্বার দ্যাট, সাইন্যাপসে বেসিক্যালি হয়, অ্যান্ড দেন ইন দ্য ভিট্রো ইট ইজ নিউরোভাস্কুলার জাংশন, রাইট? ফ্যাটিক অফ দ্য মাসেল, একটা মাসেলকে তুই করে যাচ্ছিস, মনে কর আমি একটা বই তুলছি, অনেকক্ষণ ধরে তুলছি, অনেকবার তুলছি, আবার একটু লোড বাড়ালাম, নিয়ে আবার তুলছি, then it will come that at a fatigue মানে কি, there will be the muscle relaxation will be no, there will be no relaxation of the muscle। এই যে কাপটা তোরা দেখছিস, কাপটা দে, কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, রাখ ওই ইয়ে দিকে দে, পিছন দিকে দে, ওরা তো দেখেনি মনে হচ্ছে, না দেখার দরকার নেই হয়তো, ছেড়ে দে, ওরা সব জানে, ছেড়ে দে, বেশি দেখাবার দরকার, ওরা সব জানে, পরীক্ষার সময় দেখবো, পরীক্ষা তো আমিই নেব, যাবি কোথায় পালিয়ে, বলো? by the repeated stimulation with high frequency বলা যেতে পারে। দেখছিস এরকম একটা কাপ দিয়ে দিতে পারে, তাহলে এটা কিসের কাপ যদি বলে? ওরকম করে বলবি না, ইফেক্ট অফ preload on skeletal muscle, চুপচাপ বসে থাকো, but it is a amphibian curve showing the effect of, এবার কথাগুলো বলবি, effect of টেম্পারেচার পড়েছিস, effect of high temperature পড়েছিস, low temperature পড়েছিস, এরকম effect of preload in a skeletal muscle. Here gastrocnemius has been taken with the sciatic nerve, বোঝা গেল? তাহলে এটাকে এক ধাক্কাতে তোরা বলতে পারবি এখন বেস চেঞ্জ হয়ে গেছে, প্রিলোড। দেন কোশ্চেন উইল কাম যে হোয়াট ল অ্যাপ্লিকেবল ফর দিস কার্ভ? ফ্রান্স-স্টার্নিস ল কাকে বলে ভাই? আর কোথায় ফ্রান্স-স্টার্নিস ল তুমি পড়েছো? কোশ্চেন কি হয়ে যাবে বুঝতে পারছিস? তাহলে এইভাবে চলে যাবে, ভাইবা তো হতে পারে এটা, আর এমনি তোর অ্যাম্ফিবিয়ান কার্ভের জন্য 5 নম্বর থাকে, সেখানেও হতে পারে। আচ্ছা, মাসেল তোদের আবার কার্ডিয়াক মাসেলও আছে? কার্ডিয়াক মাসেল তো পড়াতে হবে তোদের, ফরগেট কার্ডিয়াক মাসেল। টিটেনাস আছে, এটা তো পাচ্ছি না, এখানে নেই, আমার কাছে নেই, এনিওয়ে এ থাক, যা আছে থাক। তাহলে কার্ভটা দেখ কি হচ্ছে ভালো করে বোঝ। when you are increasing frequency, first 2 to 3 contraction, height of contraction has been increased। দেখ 1 নম্বর কন্ট্রাকশন, 2 নম্বর কন্ট্রাকশন, এই যে নাম্বারগুলো লেখা আছে নিচে, সেটা হচ্ছে নাম্বার কন্ট্রাকশন।
But after the 10th contraction onwards, 10th, 11th, 12th, 14th, then দেখা যাচ্ছে height of contraction is decreasing. Not only decreasing, the relaxation period is not coming. So how you can identify this curve is your genesis of fatigue curve, as the relaxation period is not coming onto the base, is above the base. That above the base দেখ চলে গেছে, তাই তো? তাহলে যদি আমি ছবিটা আঁকি, তাহলে পটপট করে যদি আমি স্টিমুলাস দিতে আরম্ভ করি, এরকম একটা কার্ভ আছে, প্রথমে একটা বাড়লো, তারপরেরটাও বাড়লো, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর স্টিমুলাস, তারপরেতে দেখা গেল নেমে গেল, নেমে গিয়ে এই হলো, তারপরেরটা এই হয়ে এই হলো, তারপরেরটা এই হয়ে এই হলো। সো দে আর নট টাচিং এট অল। সো দে আর বেসিক্যালি 10th, 20th, মানে কি 20th মানে কি 20 বার স্টিমুলাস করেছিস, প্রথমবার স্টিমুলাস উপরে চলে গেছে, দ্বিতীয় চলে গেছে, হয়তো মেবি থার্ডও যেতে পারে, দ্যাটস নট ফিক্সড। Why the first few stimulus is giving you height of contraction high? Due to the beneficial effect. Now tell me 4 causes of beneficial effect. বলো, বেনিফিশিয়াল ইফেক্ট যদি বলে সব জায়গাতেই লাগবে, তাই না? সাকসেসিভ স্টিমুলাসেও বেনিফিশিয়াল ইফেক্ট লাগবে, এক, দ্বিতীয়, না ওটা তো হলো ক্যালসিয়াম রিলেটেড সব, বিকজ ইউ আর অ্যাকুমুলেটিং দ্য ক্যালসিয়াম, ইন্টারসেলুলার ক্যালসিয়াম, because the pullback of the calcium into the circulation is delayed or not possible, because before that you are giving the stimulus. So that is beneficial of the first, তুমি সেকেন্ডে খেতে পারছো, থার্ডে খেতে পারছো। আরেকটা কারণ, আর দুটো কারণ, টেম্পারেচার। You are repeating temperature increase. If temperature is increased, the viscosity will decrease, then the resistance decrease. So that's why the height of contraction is increased. বোঝা গেল? আরেকটা আছে ইনার্সিয়া অফ লিভার, এটাও কিন্তু একটা কজ। ইনার্সিয়া অফ লিভার কিন্তু ইজ ইন কেস অফ মেকানিক্যাল, অলওয়েজ মেকানিক্যাল স্টিমুলাসের জন্যই কিন্তু ইনার্সিয়া অফ লিভার হবে। ইলেকট্রিক্যাল স্টিমুলাসের জন্য কোনো ইনার্সিয়া পাওয়া যাবে না। দেয়ার উইল বি নো ইনার্সিয়া অফ লিভার ইন কেস অফ ইলেকট্রিক্যাল স্টিমুলাস। তাহলে এইখানেতে হোয়াট ইজ হ্যাপেনিং, ইট ইজ কল্ড কন্ট্রাকশন রিমাইন্ডার। মানে এখানে কি হচ্ছে, এখানে তো রিল্যাক্সেশন হচ্ছে না, দে আর ইন দ্য স্টেট অফ পার্সিয়াল কন্ট্রাকশন। সো দ্যাট ইজ কল্ড, দেখ তোদের মধ্যে লেখাও আছে, লেখা আছে না, কন্ট্রাকশন রিমাইন্ডার লেখা আছে, দেখ ওই কার্ভটাকে বলবে, জিজ্ঞেস করবে এগুলো, এগুলোকে কেন হলো এরকম, কারণ দ্য মাসেল ইজ সো মাচ ফ্যাটিক। এবারে তো হচ্ছে কেন হলো ফ্যাটিক তো হলো কেন হলো, আমার মাসেলের এইখানেতে রিল্যাক্সেশন ফেজে আসতে পারছে না কেন? এনিওয়ান? নাম মাসেল ফিজিওলজি বলো। ডিউরিং দ্য রিল্যাক্সেশন উই নিড এটিপি, we need nutrients, and also when muscle fatigue because of our neuromuscular junction, that means the acetylcholine storage will be depleted. বারবার স্টিমুলাস করছি, ওই সব ভেসিক্যাল এক্সোসাইটোসিস হয়ে all are lost, and also যেহেতু আমার নিউট্রিয়েন্ট কম আসছে, এত তাড়াতাড়ি করছি, there is lack of nutrient, so anaerobic কি হয়েছে, lactic acid accumulation, that means metabolites. সো কি কারণ বললাম, একটা বললাম ল্যাক অফ এটিপি, ল্যাক অফ নিউট্রিয়েন্টস, ডিপোজিশন অফ দ্য মেটাবোলাইটস, অ্যাজ ওয়েল অ্যাজ ডিপ্রেশন অফ দ্য অ্যাসিটাইলকোলিন ইন দ্য নিউরোমাসকুলার জাংশন। বোঝা যাচ্ছে? সো দ্যাটস ওয়াই মাসেল ফ্যাটিক হ্যাপেন্স, দ্যাটস ওয়াই মাসেল ফ্যাটিক হ্যাপেন্স। নাম মাসেল ফিজিওলজি ছাড়া একদম ভাইভাতে আসবি না, প্রতিটা ছেলেকে মোটামুটি জিজ্ঞেস করা হবে কিভাবে হবে, কোথায় কন্ট্রাকশন হয়, এক্সাইটেশন কাপলিং। সো দিস থিংস আর ইয়োর মুভিং কাইমোগ্রাফ। মুভিং কাইমোগ্রাফ ইজ দেয়ার, রিপিটেড স্টিমুলাস ইউ আর গিভিং অন, রিপিটেড দিয়ে যাচ্ছিস। বাট অল স্টিমুলাস আর সাবস্টেসল, না ম্যাক্সিমাল, supramaximal. Remember that all are for our supramaximal to avoid the motor unit recruitment. Very good. চলো তাহলে এই যে এই জায়গাগুলো আমার কখনোই বেস লাইনে আসছে না, আরো যদি স্টিমুলাস দিই আরো এরকম হয়ে যাবে, আরো হয়ে গেলে আরো এরকম হয়ে যাবে। So they are not coming at all, they are in the state of partial contraction. That's why written that
কি বলছে? কন্ট্রাকশন রিমাইন্ডার, নট রিমাইন্ডার, রিমাইন্ডার। বোঝা গেল? ফ্যাটিক এইটুকুই, আর কি বলবো। মাসেল ফ্যাটিকের এমনি এক্সাম্পল হচ্ছে অনেকক্ষণ ধরে তুই দৌড়ে বেড়ালি, তোর মাসেল ফ্যাটিক লাগছে। নাও ওয়ান ইম্পর্টেন্ট কোশ্চেন মে বি আস্কড বাই দ্য এক্সামিনার, ইজ ইট রিভার্সেবল অর ইরিভার্সেবল? হ্যাঁ, রিভার্সেবল। কেন? কেন রিভার্সেবল? তাহলে এই মাসেলটাকে আমি যদি খানিকক্ষণ রেস্ট দিয়ে দিই, তাহলে আবার সে দেখা যাবে সুন্দর রেস্ট হচ্ছে। কেন? কারণ দেয়ার ইজ বে এটিপি চলে আসবে, দেয়ার উইল বি নিউট্রিয়েন্ট ইজ কামিং, নিউরোমাস্কুলার জাংশনে অ্যাসিটাইল কোলিনের availability will increase, so that will increase the reversibility chance. Definitely it is reversible. Muscle fatigue is a reversible phenomenon, not irreversible phenomenon, right? সেই জন্য আমরা যখন ফ্যাটিক হয়ে যায়, এটি বসলাম, বসে একটু রেস্ট নিলে আবার দেখবি চলতে আরম্ভ হচ্ছে, কোনো অসুবিধা নেই। আর ছুটে এলাম, অনেকক্ষণ ছুটে এলি, গরমের মধ্যে ছুটে এলি, মনে কর টেম্পারেচার হ্যাজ বিন ইনক্রিজড, মাসেল কন্ট্রাকশন উইল বি ডান, in a short period of time ATP will be lost, neuromuscular junction acetylcholine will be depleted. Because you are stimulating. You are stimulating means what? You are stimulating means your pre-synaptic membrane vesicles full of acetylcholine will be released. Release হয়ে কাজ করে গেছে. Now they are depleted. There is no acetylcholine in case neuromuscular junction. সেই জন্য বলা হচ্ছে যে নার্ভ আর ইয়েতে মাসেলের ফ্যাটিক হয় না, ফ্যাটিক কোথায় হয়? নিউরোমাস্কুলার জাংশন। কারণ এই মাসেলটাকে তুই নিয়ে আলাদা করে সেপারেটলি ইফ ইউ স্টিমুলেট, ইট উইল গিভ দ্য ফাইন্ডিংস অ্যান্ড ইট উইল কমপ্লিট কন্ট্রাকশন and reaction will become. So fatigue is not in the muscle, though it is we are saying that the muscle fatigue. Fatigue is not in muscle, not in nerves. It is in the muscular junction, and fast fatigue happens CNS. এই আমি এতক্ষণ ব্যবহার করছি, দেখি কোনো স্টুডেন্ট দেখি ফ্যাটিক এসছে, কোথায় এসছে? মাসেলে এসছে? তোরাই না, এখানে এসছে, করতে পারছে না, ভালো লাগছে না। আমাদেরও হয়, পেশেন্ট দেখতে দেখতে ফ্যাটিক হয়ে যায়, আমাদের ভালো লাগছে না। ফ্যাটিক যখনই হবে আউটকাম খারাপ হবে। সো টেক এ রেস্ট। এটা তো রিভার্সিবল। তখন অনেকে কী করে, আমি নিজে স্মোক করি না, অনেকে আছে স্মোক করে, খেয়ে চলে যায়, এদিক ওদিক ঘুরে টুরে পেশেন্ট দেখতে বলো আবার দেখলাম ইয়েটা 100-200 খানা করে কেউ পেশেন্ট দেখে, আমি দেখি না। 100-200 খানা পেশেন্ট দেখে, কী দেখে কে জানে? দ্যাট ইজ রং প্র্যাকটিস। 100-200 খানা পেশেন্ট দেখা যায় না, তাহলে পেশেন্ট দেখা না। আমি অনলি 25 পেশেন্টস পার ডে, অনলি 25 পেশেন্ট পার ডে, এটাই আমার একদম ফিক্সড। 26 হতে গেলেই তোকে ক্যাচ মারতে হবে, আদারওয়াইজ নট অ্যালাউড আর নট পারমিটেড। তাহলে এই পেশেন্টগুলো ভালো করে দেখতে পারবে, দেন অনলি ইউ ক্যান ডায়াগনোসিস অ্যান্ড প্রপারলি। 100 খানা পেশেন্ট কী করে দেখছে লোকে, আমি বুঝতে পারি না, বাট দেখছে, ফিসটাকে কম করে দিয়েছে, 100, 200, 150 খানা পেশেন্ট দেখছে। Never do it. Whenever you are knowledgeable person, my suggestion is, as per your knowledge, keep your fees in high rate. As per your knowledge, if you're confident enough, keep your fees in high. এমন নয় যে জানি না, চলো 50 টাকা রাখি, 100 টাকা রাখি, তাহলে কোনোদিন ভাড়াতে হতে পারবি না, কমতে পারবি না। তার মানে তোর নলেজে গন্ডগোল আছে। You are in fumble, you are in trouble, you are in conflict, you are under তোর কোনো কনফিডেন্সই নেই। So you have to acquire knowledge and learning the skill and go for it. তোর বন্ধু কি নয় আমার দেখার দরকার নেই। দুর্গাপুরে সব থেকে জুনিয়র আমি, সব থেকে ফিস আমার বেশি। Like some confidence is there, we can diagnose the case. If I can't diagnose, I will refer to my senior. আরামসে একটা ফোন করে বলবো, স্যার এটা একটু দেখুন তো, আমি এইগুলো ভাবলাম কিন্তু এগুলো কিছু আসছে না। টার্গেট কি? পেশেন্ট কি হবে, পেশেন্ট কি হবে, তো দ্যাটস নো ইগো অ্যাট অল। তাহলে কোন বন্ধু নিচ্ছে 100 টাকা, আমি করি 100 টাকা, কোন বন্ধু নিচ্ছে 600 টাকা, তা নয়। অ্যাজ পার ইউর এবিলিটি ইউ হ্যাভ টু গো দিস। তাহলেই একমাত্র ভালো প্র্যাকটিশন হতে পারবে। ইন ইউর লোকালিটি তোকে ছাড়া পেশেন্ট আসবে না। 1 বছর 2 বছর 3 years টাফ টাইম, 4 বছর থেকে তুই খাওয়ার টাইম পাবি না ইফ ইউ গিভ সার্ভিস। বোঝা যাচ্ছে? সো দ্যাট ইজ অলসো এ ইলিউশন। মাসেল ফ্যাটিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো মাসেল ফ্যাটিক হ্যাপেন্স ইন CNS, neuromuscular junction, and contraction remainder is happens due to the 4 causes. ATP চলে যাচ্ছে, নিউট্রিয়েন্ট নেই, lactic acids, that is metabolites deposition is there, and depletion of acetylcholine in the neuromuscular junctions. বোঝা গেছে? So these 3 and 4 causes of beneficial effect is
your কি বললাম, ক্যালসিয়াম, টেম্পারেচার, viscosity, resistance, inertia. Last inertia for the mechanical stimulus, not for the electrical stimulus. আর কি আছে বল? চলো 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 দেখি। এই যে ভেলোসিটি অফ নার্ভ, দিয়ে দে কাপ দুটো দিয়ে দে, হয়ে গেছে। ও চলো, নার্ভ মাস ফিজিওলজি খুব ইম্পর্টেন্ট এটা। সেদিনই আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, patient is saying at the age of, at a female patient, 12 years old, female patient, coming that when he was writing, পুরো হাত জুড়ে পুরো ঝনঝন করছে, স্যার আমি আর পাচ্ছি না, লিখতেই পাচ্ছি না, দুটো হাতই হচ্ছে, বোথ হ্যান্ডস, প্রথমে হাতে হচ্ছে, এখন এই হাতে হচ্ছে। হোয়াট উইল বি দ্য ডায়াগনোসিস এন্ড হোয়াট উইল বি দ্য কোর্স অফ ম্যানেজমেন্ট? তো আমরা কি ভাবি? আমরা ভাবি যে সাম নিউরাল প্রবলেমস ইজ দেয়ার, নিউরাল ডিজেনারেশনস মে বি দেয়ার, দ্যাট মে বি সাম কম্প্রেশন উইল বি দেয়ার। সো আই সাসপেক্ট whenever এই যে কম্প্রেশন যে মাথায় এলো, তাহলে আমি ভাবলাম যে কার্পেল টানেল সিনড্রোম হচ্ছে না তো। তাহলে ফার্স্ট টেস্ট হচ্ছে এই যে ভেলোসিটি টেস্টিং, নার্ভ কন্ডাকশন, এনসিবি বলা হয়, এমসিবি টেস্টিং। আর এটা হচ্ছে ইএমজি। ইএমজি ইজ নট রিকোয়ার্ড ইন দিস কেস। সো এমসিবি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ক্লিনিক্যাল পারপাস। If any you are doing that the nerve is functioning properly or not, and any degeneration of the nerves happening or not, then you have to go for the NCV, nerve conduction velocity test. ঠিক আছে? তাহলে মনে কর কিভাবে তোকে এটা বোঝাই দেখি। তাহলে এখানে একটা মাসেলস আছে, এখানে নার্ভ আছে, সাইটিক নার্ভ নিয়ে এখানে আমার ভার্টিব্রা আছে, ভার্টিব্রা থেকে তো যাচ্ছে আলটিমেটলি, নার্ভটা তো ভার্টিব্রাতেই যাচ্ছে। তাহলে এখানে একটা নার্ভ, এটাকে সাইটিক নার্ভ, আর এটা হচ্ছে আমার মাসেলস। তাহলে একটা পয়েন্টে এ কোথায় দিচ্ছি? নিয়ার দ্য মাসেল। আর একটা পয়েন্ট হচ্ছে বি, নিয়ার দ্য ভার্টিব্রা বা বোন। তাহলে বলতো কোথায় প্রোপাগেশন টাইম লাগবে, কোথায় স্টিমুলেশন করলে মাসেলে আসতে কোথায় টাইম বেশি লাগবে? বিতেই লাগবে। বি ইজ ফার্স্ট রেজিস্ট্যান্স। এটাই হচ্ছে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট। তাহলে ভেলোসিটি ইকুয়াল টু কত? ডিস্টেন্স বাই টাইম, তাই তো নাকি রে? তাহলে এই ফর্মুলাটা এখানে লাগবে, তার জন্য একটা কার্ভ হয়। সেই কার্ভটা কি দেখাচ্ছে? এই দেখ, তোদেরকে দিয়ে দিই একটা করে যদি পাই। নার্ভ মাসেল ভিউতে 5 নম্বর আছে, 5-এ 5 পাওয়া যায়। আমি জানি না তোরা কে কে আমার ক্লাস করেছিস, আমার ক্লাসগুলো যদি ঠিকঠাক করে থাকিস, খুব লুসিড ল্যাঙ্গুয়েজে এক্সামিনাররা যেভাবে বলে সেইভাবে কিন্তু কোশ্চেন কিন্তু হবে। এই যে একটা পেজ, দুটোই রাখ, দুটো দুদিকে দিয়ে দিলাম। তাহলে দেখ, দুটো কার্ভ দিচ্ছে, তাই তো? একটা মাসেলের এন্ডে স্টিমুলাস দিয়েছে, তার জন্য একটা কার্ভ হয়েছে, হলো আবার একটা স্টিমুলাস দেওয়া হচ্ছে, এই একটা কার্ভ হচ্ছে। কোনটা কার্ভ? এটা এ বি লিখলাম এমনি। এটা কোনটার কার্ভ কি হতে পারে বলতো? এই মনে কর এ কার্ভটা, এই যে এটা এখান থেকে উঠছে, এটা কিসের কার্ভ? কোনখানে স্টিমুলাস দিলে হবে? কিভাবে বুঝবো? মাসেলে। কেন বলতো? ল্যাটেন্ট পিরিয়ড। এই যে ল্যাটেন্ট পিরিয়ড ছোট, এটা আর এটা হচ্ছে বড়। তাহলে আমি এখানে স্টিমুলাস করলে তার ল্যাটেন্ট পিরিয়ড তো কম হবে, কারণ ল্যাটেন্ট পিরিয়ডের কজ কি বলেছিলাম বলো, তোমরাই বলো। ল্যাটেন্ট পিরিয়ড কেন হয়? কজ বলো। একটা, আর ইয়েস, ঠিক আছে, টাইম লাগছে। দেন সবার আগে কি বলতে হবে? কার জন্য কন্ট্রাকশন হয়? মাসেল বলো না, তারও আগে কে আসতে হবে? না, তারপরে স্টিমুলাসের পরে থ্রেশহোল্ড, দেন অ্যাকশন পোটেনশিয়াল। ওই কথাটা চাইছি, অ্যাকশন কন্ট্রাকশন হবে না, রাইট? সো অ্যাকশন পোটেনশিয়াল, প্রোপাগেশন টাইম কম হবে ওখানে, আর এখান থেকে বেশি হবে, এই এখান থেকে বেশি হবে, এইখান জুড়ে সে আসবে,
তারপরে সে দেবে। বোঝা যাচ্ছে? তাহলে বোনের দিকে যে পয়েন্টটা সেটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, কারণ এখানে ল্যাটেন্ট পিরিয়ড দিয়ে করতে হবে। তাই তো আছে তোদের, দেখ কি লেখা আছে। সো দিস ইজ ইউর নার্ভ মাসেল, এই ইউর ভেলোসিটি টেস্টিং। তাহলে কোনো মাসেলে যদি দেখা যায় প্রবলেম, নার্ভে প্রবলেম হচ্ছে, এই নার্ভে যদি কোনো প্রবলেম হয়, তাহলে তার ভেলোসিটি ওই নার্ভের জন্য যা হওয়ার কথা, যে চার্ট আছে সেই চার্টে ফেলে দেখা যাবে কম। মনে করো সাইটিক নার্ভের প্রবলেম হচ্ছে, পায়ের দিকে ব্যথা, বা হাতে যে বাচ্চাটাকে আমি দিয়েছি করতে, অলরেডি আমি দিয়েছি করতে এনসিবি করতে, তাহলে এখানে যে রেডিয়াল আলনার নার্ভ আছে তাদের এনসিবি হবে। নিয়ে আমি যদি দেখি যে হ্যাঁ এটা একটা পোর্শনের পরে ওর টাইম পিরিয়ডটা অনেকটা লাগছে, লাগার কথা নয়, তার মানে সামথিং কম্প্রেশন ইজ দেয়ার। তাহলে তখন আমি ওকে বলবো যে এই তোমার কার্পেট টানেল সিনড্রোম হচ্ছে, এটা করো সেটা করো, এক্সরে করো, এক্সারসাইজ করো, বা সার্জনকে একবার দেখিয়ে নাও, এইসব বলবো। আদার্স হতে পারে যে ডিজেনারেশন হচ্ছে, পেশেন্টের নার্ভের ডিজেনারেশন হচ্ছে, নার্ভটাই ভালো করে কাজ করতে পারছি না ডিউ টু ডিজেনারেশন। সো দ্যাটস ওয়াই এনসিভি টেস্টিং ইজ ইম্পর্টেন্ট। তাহলে এনসিভি মিনস নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট, এইভাবে করা হয়। আরও অনেক কঠিন পর্যায়ে আছে যে স্যার কতটা ভেলোসিটি যাবে বা কতটা ডিস্টেন্স যাবে, সেটা তোদের সিলেবাসে নেই, সেটা আমি আর যাচ্ছি না। ওই ফাঁচাং করে কোনো লাভ নেই। জিনিসটা এইটাই মনে রাখবি যে নার্ভের কাছে স্টিমুলাস দিলে ল্যাটেন্ট পিরিয়ডটা আমার কম হবে, আর এখানে দিলে আমার ল্যাটেন্ট পিরিয়ডটা হাই হবে। বা সিম্পল রাখাই ভালো। অনেকগুলো কাপ তো ঘেটে ঘুটে যাবি নইলে। আর কি আছে দেখি। এটা হয়েছে হোয়াট ডু ইউ মিন বাই এম এন্ড বি? দেখ লেখা আছে না, একটা করে এম একটা করে বি। ইয়েস, মেক অ্যান্ড ব্রেক স্টিমুলেশনস। তাহলে এখানে কি, এখানে ফান্ডাটা কি, এটা কার ফান্ডা হয়েছে, এটা কোত্থেকে এই ফান্ডামেন্টাল কনসেপ্টটা এসছে? এজ এ মোটর ইউনিট রিক্রুটমেন্ট, রাইট? আমি একটা ফোন তুলতে যে পরিমাণ মোটর রিক্রুটমেন্ট হচ্ছে, একটা পেন তুলতে তার থেকে কম হচ্ছে, আর এখানে তুলতে আমার তার থেকে বেশি হচ্ছে। তা মোটর রিক্রুটমেন্ট যখন হবে একটা ম্যাক্সিমাম পর্যন্ত হবে, তারপর আর হবে না, তার সুপ্রা ম্যাক্সিমাম, কারণ অল দ্য রিক্রুটমেন্ট হ্যাজ বিন ডান। তাহলে একটা মাসেলের মধ্যে অনেকগুলো ফাইবার থাকে তো, মনে করো এটা একটা ফাইবার, এটা একটা ফাইবার, আর একটা ফাইবার এখান থেকে মনে করে এসছে, আর একটা ফাইবার এখান থেকে এসছে, আর একটা এখান থেকে এসছে। তাহলে এইগুলো এই স্পাইন করা আঁকাই আছে, এখান থেকে যে নার্ভগুলো আসছে এদেরকে কি বলা হয়? মোটর নিউরনস। হ্যাঁ, আবার এখান থেকে কেউ আসছে, আবার এখান থেকে কাউকে দিচ্ছে। তাহলে এক একটা মোটর নিউরনস যাচ্ছে, তাকে বলা হয় মোটর ইউনিট। বোঝা যাচ্ছে? মোটর নিউরন সাপ্লাই টু দ্য মাসেল ফাইবার্স ইজ কল্ড মোটর ইউনিট। তাহলে আমি যখন অল্প স্টিমুলাস দিচ্ছি গ্রাফ অনুযায়ী 7.5 7.8 যা হোক একটা, দেখা গেল কিছুই হলো না, মানে এবারে তাই আমি বাড়ালাম 7.8 করে দিলাম, তখন আমার দেখা গেল 8% রিক্রুটমেন্ট হলো, এগুলো কিছু হচ্ছে না, রাইট? তাই হাইট অফ কন্ট্রাকশনও আমার সেইভাবে বাড়ছে। সো when number of unit recruitment is increased, then your contraction height will increase. After some time it will be same, because here all the recruitment has been completed. Clear? চলো, তাহলে এটা হয়েছে। টেম্পারেচার হয়েছে বললি, ডেন্সিটি টেনাস হয়েছিল বলে আবার পড়িয়েও দিলাম। এইটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি এইটা দেয় খুব। এটা কি এই এম এর মতো কার্ভ হয়েছে, কি বলবি বলতো? এটা যদি বলে হোয়াট ইজ দিস, তাহলে কি বলবি? সবসময় বলবি ইট ইজ অ্যাম্ফিবিয়ান কার্ভ, শোয়িং দ্য ইফেক্ট অফ সাকসেসিভ স্টিমুলাস। বা ওই বলে ছেড়ে চুপ বলে দিই। তারপর যদি জিজ্ঞেস করে কোথাকার করে, গ্যাস্ট্রোনেমিয়াস মাসেল, সায়াটিক নার্ভসের থাকে। এইখানে কেন হচ্ছে এটা এরকম? ডিউরিং দ্য রিল্যাক্সেশন পিরিয়ড উই আর গিভিং অ্যানাদার স্টিমুলেশন। কেন বাড়লো কেন? বেনিফিশিয়াল ইফেক্ট। বেনিফিশিয়াল কারণ কি? এই তো কোশ্চেন 5-এ 5, একটাই কাপ দেওয়া হবে 5-এ 5, ভেরি ইজি টু গেট। এটা হয়ে গেল। দেন এই যে স্টিমুলেশন গিভিং ডিউরিং দ্য কন্ট্রাকশন, রিল্যাক্সেশনও হতে দিচ্ছি না, কন্ট্রাকশন পিরিয়ডে স্টিমুলেশন দিচ্ছি, হাইট অফ কন্ট্রাকশনই বাড়বে।
কারণ পুল ব্যাক অফ সার্কোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম হচ্ছে না, ক্যালসিয়াম ইন্টারসেলুলার উইল ইনক্রিজ, সো হাইট অফ কন্ট্রাকশন উইল ইনক্রিজ, এই যে বেড়ে গেছে। লোড, এটা কি আফটার লোড না প্রি লোড? baseline, always see the baseline, simple, baseline is state same after load and it is your resistance, বাস কোনো বাড়ার ব্যাপার নেই এখানে। there is no role of any Frank-Starnes law, there is no increase in the first few loads, they always decrease and decrease because of the resistance, বোঝা গেছে? চলো এটা আফটার লোড বাড়াচ্ছে, এটা প্রিলোড। কেন প্রিলোডের বেস নামছে কেন? এই তুই বল, কেন ফল করছে লিভার? ওইটা তাহলে এখানে দুটো কথা করছে মিস, কি কি বলতে হবে বলতো? ইয়েস, রেস্টিং স্ক্রু কথা বলতে হবে, যেটাকে আমি লুজ করে রাখছি। দেন দ্য ওয়েট ইজ ট্রান্সমিটেড ইনটু দ্য মাসেল অ্যান্ড দেন দ্য স্ট্রেচিং, অ্যান্ড ডিউ টু দ্য স্ট্রেচিং দ্য লিভার ইজ ফলিং ডাউন ডাউন, লোড বাড়াচ্ছি ডাউন ডাউন, এটাও ডাউন ডাউন হয়েছে, এই যে এখান থেকে নিচে নিচে গেছে, আবার এখান থেকে নিচে গেছে, এরকম। এটাকে আবার তোদের অনেক বন্ধু বান্ধব বলবে স্টেয়ারকেস ফিনোমেনন, সিঁড়ি দেখতে পাচ্ছে, বুঝতে পারছিস? সে আর অ্যাম্ফিবিয়ানে পাস করবে, এটুকু কনফার্ম, আমি তো জিরো দেবো একদম। দেখ এটা খুব সুন্দর একটা কার্ভ, এটা দেখ, এটা একটু বোকা বানানোর মতো, একটু ভুলি বলবো আমি, কিন্তু একটা জিনিস দেখে এটাকে প্রিলোড কার্ভ বলা যাবে। কি দেখে বলতো? এটা কিন্তু কোয়ান্টিটিটা বেড়েছে, বুঝতে পেরেছিস? যদি তো বোকা বানানোর জন্য দেওয়া হয় এটা, তো বলবি যে স্যার বেসটা, এবার ওরা কি বলবে? ওরা বলবে যে এটা তো ইয়েতে স্টেশনারি করা হয়েছে, আমরা বেসটাকে ফিক্স ধরেছি, তাহলে তুমি কি বলবে? মানে না স্যার, এখানে ফ্র্যাঙ্ক-স্টার্নলিস ল অ্যাপ্লাই হয়েছে, বুঝলি কোশ্চেন কীভাবে আনতে হয়? ওরা কি বলো তো ওই লটা বললি, ফিজিওলজিক্যাল লিমিট, এই কথাটা থাকবে। ইন এ ফিজিওলজিক্যাল লিমিট the initial length of the muscle fiber is proportional to the force of contraction, but it's better to in physiological condition force of contraction, ওটাই চাইছি আমরা, force of contraction is proportional to the initial length of the muscle fiber, so that দেখ এখানে 10 ওয়েট 20 ওয়েট বেড়ে গেছে, তাই না? 10 গ্রাম 20 গ্রাম বেড়েছে, ডিউ টু দা কি কেন বেড়েছে? ফ্র্যাঙ্ক-স্টার্নলিস ল, ইনিশিয়াল লেন্থ আমার বেড়েছে, ফোর্স অফ কন্ট্রাকশন বেড়েছে। এখানে কিন্তু বেনিফিশিয়াল ইফেক্টিভ কিছু বলিস না, তাহলে আবার গেলি, এখানে বেনিফিশিয়াল কিছু হচ্ছে না। এই হাইট অফ কন্ট্রাকশন বাড়ছে মানে বেনিফিশিয়াল ইফেক্ট বলিস না, মাথার মধ্যে এটা থাকবে সবসময়, যেটা বাড়া মানে বেনিফিশিয়াল ইফেক্ট। নো, নট লাইক দ্যাট, ইট ইজ ডিউ টু ইয়োর লোড অ্যান্ড দি ফ্র্যাঙ্ক-স্টার্নলিস ল। কত লিমিট আছে সার্কোমিয়ারের যে লেন্থ, কত লিমিট পর্যন্ত এটা ফিজিওলজিক্যাল লিমিট বলা হয়, তারপর আর এটা কিছু কাজ করবে না। এটা মনে রাখবি, কেউ কেউ ইউজ করতে পারে 2.25 মাইক্রোমিটার। এইটা কিসের কাপ বলতো? কিছু লেখা নেই, তাও বলতো। হ্যাঁ বল। ভেলোসিটি, এক্স্যাক্টলি। ল্যাটেন্ট পিরিয়ডটা দেখ, ল্যাটেন্ট পিরিয়ডটা কমেছে, এটা বেড়েছে। হ্যাঁ হ্যাঁ বেশি আছে। তারপর তোদের এবার কার্ডিয়াক মাসেল পড়াতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। এনি কোয়ারিজ? আগের গুলো রিভিশন করতে থাক। ক্লিনিক্যাল স্ক্রেনিয়াল নার্ভের টেস্ট ফেস্ট যে কোনো সময় এক্সাম হবে, কিন্তু এনি টাইম, কোনো প্রিভিয়াস কোনো নোটিস নেই। আগের সোমবার দিন ওদের নিয়েছি পরীক্ষা, নাম্বার অ্যাডও দিচ্ছি করে, কেউ কেউ বলতে পেরেছে, কেউ বলতে পারেনি, একটা অ্যাভারেজ নাম্বার দিয়ে আমি ছেড়েছি। এই নাম্বারগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মিটে যোগ হবে। সেটা প্রিপেয়ার অল ডেলি বেসিস। হঠাৎ করে তোকে বললাম তুই চকলিয়ার নার্ভের এক্সামিনেশন কর, হ্যাঁ, এরকম কিন্তু বলতে পারি আমি, রাইট?
চলে আয়, এই বাবু বসে আয়, তোরই তোরই পরীক্ষা হয়ে গেছে। আর তুই চলে আয়, এই হ্যাঁ তুই বসে যা। Examine the past. ওকে কিছু দেখাবি না, তুই তুই থাক। তাহলে দেখ, প্রথম ভুল করলো, ঠিক করলো একটা, যেটা হচ্ছে রাইট সাইড হবে পেছনে দাঁড়িয়েছে। প্রথম ভুল করলো যেটা কনসেন্ট নেওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে কনসেন্ট নিতে হবে 1 নম্বর। তারপর করো, সেটা আমি করবো। আমি কি করবো তাহলে? বই রাউনি কেন? ঘড়ি দিয়ে দেবো একটা। তাহলে এইসব এক্সামিনের হলে দেওয়া যাবে না, করা যাবে না, ঘড়ি থাকতে হবে, বা তোমার স্টপ আউট নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তার মানে ও জানেই না যে কোথায় পাস পাওয়া যায়। বাড়িতে যদি কেউ পড়ে যায়, মরে আছে নাকি সে এখন বলতে হবে না, ফার্স্ট ইয়ার পাস করার পরে। প্যাথেটিক, আনফর্চুনেট। এই বাঁদর, কোথায় রেখেছিস হাত? তুই কি পাচ্ছিলি? সত্যি কথা বলবি, কোথায় থাকে? কার ওপর থাকে? রেডিয়াল? আটারি না ভেন? আটারি। কোথায় থাকে? হ্যাঁ আটারি বললাম, আটারির মধ্যে ওরকম ভাবছি যে আটারি না ভেন। বেশ, তারপর ওই বাবা আগে তো মাপবি, তারপর ওইসব কি করছিস? আগের জায়গাটাই ঠিক নেই। কবে করেছিস লাস্ট? এইরকম ফাম্বেল করলে ক্লিনিক্সে কিন্তু চাপ আছে বস, কারণ পালসে কিন্তু মোটামুটি 7 থেকে 8 নম্বর থাকে, ইটস ভেরি ইজি টু পাস। এবং ব্লাড প্রেশার, বোঝা যাচ্ছে? তাহলে যদি কেউ মানুষ পড়ে যায়, সে বেঁচে আছে নাকি পাস হচ্ছে নাকি তোরা বলতে পারবি না। পাস ওইভাবে দেখে, কোথায় রাখে হাত? কোথায় রাখে হাত দেখা, এই দেখা, জানিস? ওর আরেক এক কাঠি উপরে। কোথায় থাকে পাস? উঠে আয়, এই সামনে বেঞ্চ, উঠে আয়, দেখা। খুব বাজে ব্যাস তোরা, সত্যি আমার খুব খারাপ লাগে। হ্যাঁ ঠিক আছে, তুই একদম করে দেখা, অনেক করেছিস, দেখি তুই হাত রাখা থেকেই বলে দেবো। হচ্ছে হচ্ছে, একদমই না, একদমই হচ্ছে না। আমি কেন বলতে হবে? বিয়ে হয়েছে, ক্লাস হয়েছে। কোথায় হাত দিতে হবে? তাহলে ফার্স্ট লোকেট দ্য বনি প্রমিনেন্স অফ দ্য রেডিয়াল এন্ড। এই যে বমি প্রমিনেন্স ইন দ্য কোন সাইডে? তাহলে এখানে আমার বনি প্রমিনেন্স হয়েছে, তার উপর দিয়ে চিপে হালকা করে হাতটা ছেড়ে দাও, পেয়ে যাবে। 3টে আঙুল দিয়ে রাখছে কোথায় এরা? উল্টা করে করছে, এই যে এখানে রাখছে, এমনি করছে, এমনি করছে। ওয়াই ইউ আর ইউজিং দিস এরিয়া? নেভার ইউজ দিস এরিয়া। কোনোদিন এটা কোনো এক্সামিনার তোকে অ্যালাউ করবে না। বুঝা গেছে? রাখ এবার। পাচ্ছিস? হ্যাঁ বল। কত? এটা কম না বেশি? না থেকে কম। কি
কি বলছে রে? তাহলে অ্যাবনর্মাল কোনটা? হ্যাঁ, আর কি হয়ে গেল বলা? পাস মানে কি কি পয়েন্টস কি কি? আর কি অবস্থা তোদের দেখ, মানে এটা প্যাথেটিক যে তোরা এই সামনে 2 মাস পর পরীক্ষা দিয়ে পাস বলতে পারছিস না, একটা পয়েন্টস বলতে পারছিস না। রেট, রিদিম, ভলিউম, টেনশন, কি সব পড়াশোনা করছিস তোরা? রেডিও রেডিয়াল ডিলে দুটো হাতে দেখার কথা, পাস পাস ডেফিসিট দেখার কথা, একবার চেতে বসানোর কথা, তবে পাস কমপ্লিট হবে। পাস কমপ্লিট তখনই হবে whenever you are seeing both hands radial pulse and also স্টেথো দিয়ে একবার হার্টটা শুনছিস পালস ডেফিসিটের জন্য। এরকম যদি চান্স থাকে তাহলে 100% আমি কিন্তু ফেল হবে, অন ক্যামেরাতে বলছি। কারণ পালস জানিস না, বিপি অপটিমাইজ না, আই উইল নট অ্যালাউ ইউ টু পাস ইভেন ইন দ্য সেকেন্ড সাপ্লিমেন্টারি এক্সাম অলসো। কিন্তু ইয়ার লস হবে, জেনে না। কঠিন কোশ্চেন করছি, পারছিস না, পাস। কিন্তু পাস বলছি, বিপি বলছি, করতে পারছিস না, এটা আনফর্চুনেট। সেকেন্ড ইয়ারে তোমরা যাবে, ওখানে গিয়ে পাস দেখতে পারবে না, তুমি বলবে কি ফিজিওলজিতে ক্লাস হয়েছে, এতদিন ধরে ক্লাস হয়েছে। আগের দিনও দেখলাম বিপি বলতে পাসের পয়েন্টসই বলতে পারছে না, কি কি আছে পয়েন্টস গুলো কে বলতে পারবে ঠিকঠাক? রেট, রিদিম, ভলিউম, ফোর্স, টেনশন, তারপর কন্ডিশন, পরে কন্ডিশন আর্টারিয়াল ওয়াল, দেন রেডিও রেডিয়াল ডিলে, রেডিও ফিমোরাল ডিলে, পালস ডেফিসিট। তাহলে এইগুলো তো মিনিমাম বলতে হবে, এটা মিনিমাম। তারপরে আরো আছে, আমি সেই যাচ্ছি না। তার মানে আমি রেডিও রেডিয়াল ডিলে যখনই বলবো তখন আমাকে দুই দেখতে হবে। তাহলে এগুলো ক্রিয়েটস ইমপ্রেশন যে হ্যাঁ তাহলে ও রেডিও রেডিয়ালটা জিনিসটা জানে, তাই ও দুটো পালস, দুটো হাত দিয়ে দেখছি যে কোনো ডিলে আছে না। 1 নম্বর স্টেথো দিয়ে কবি নাও আই হ্যাভ কমপ্লিটেড, এরকম করে গিয়ে 60 পার মিনিট পাস করতে পারবি না তো। আর এই তো হাত ধরতে পারছি না, বোঝা গেছে? এইখানে তো এরিয়াতে হাত দেওয়া যাবে না, এইখানে এসে যেখানে বনি প্রমিনেন্স সেখানে হাত দাও, এই 3টে আঙুল। 3টে আঙুলের কি কি কাজ জানবি, হ্যাঁ? কন্ডিশন আর্টারির ওয়াল যেটা করছিল এনে করছে, তো জানতে হবে তো কোন দিক থেকে কোথায় হাত রাখবি। এখানে তুই আর্টারি ওয়াল পাবি, আর্টারি কাজ দেখছিস, রেডিয়াল আর্টারি, রেডিয়াল এই যদি যায় না, এটা তো ফিলিংস পাবি না তুই। বনি প্রমিনেন্স ছাড়া কোনো আর্টারিয়াল ফিলিংস পাওয়া যাবে না, বোঝা যাচ্ছে? এইখানে তো ফেসিয়াল আর্টারি ফিলিংস পাওয়া যায়, একটা বনি প্রমিনেন্স দেখবি টক 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 করে পাচ্ছিস ভালো করে, একটা আঙুল দিয়ে পাওয়া যায়। ম্যান্ডিবলের উপর চাপ দিক, কোনো জায়গায় এখানে আছে, কারো এখানে আছে, কারো এখানে আছে, পাবি ফেসিয়াল আর্টারি। তাহলে আর্টারি উইল বিটিং, তাহলে কে ফার্মেল করছিলি কেন তুই? আর্টারির পালস পাওয়া যায়, হ্যাঁ? তোকে তো এক্সামিনার এটাই চাইবে, তুই উল্টো পাল্টা বল, তুই উল্টো পাল্টা বল, তুই নাম্বার কম পা, এটা এক্সামিনার তো টার্গেট টার্গেট থাকে। তোকে সেখান থেকে চ্যালেঞ্জ করে সেখান থেকে বেরিয়ে আসতে, যা তুই বস থাক। কে আসবি, কে আসবি? এই বাচ্চু, হ্যাঁ উঠে আয়, ওই তোকে 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 না, তোকে না, ওকেই ডেকেছি। এক্সামিনেশন অফ অ্যাবডুসেন্ট নার্ভস। তাহলে এটা বসে করার দরকার নেই। প্রথম কথা হচ্ছে, 1 নম্বর, বসে তুমি চোখের টেস্ট করবে একটা জায়গাতে, কোথায়? ফিল ভিশন, ফিল্ড অফ ভিশন করবে, বাকির সময় উঠেই করবে, উঠে দাঁড়া। তাহলে সেকেন্ড ভুল হচ্ছে, আগে একটা হিস্ট্রি নিতে হবে যে কোনো ডিপ্লোপিয়া আছে নাকি, দেখতে কোনো অসুবিধা আছে নাকি, চশমা আছে নাকি, নিয়ে তার পেশেন্টকে বলতে হবে যে মাথা, ও যেটা বলেছি যে মাথা ঘোরাবে না, হ্যাঁ মাথাতে একটা হাতও দিতে পারিস, যদি মুভ 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 না করে, শুধু চোখ ঘুরবে, প্রসেস। দেন অ্যাবডুসেন নার্ভের টেস্ট করো। অ্যাবডুসেন নার্ভ মানে কি? 6 নার্ভ কাকে সাপ্লাই করে? ভেরি গুড, চলো করো এবার।
তাহলে এটা কার ল্যাটারাল অ্যাটাচ হচ্ছে? লেফট অ্যাটাচ হচ্ছে, ঠিক। তাহলে এইটুকুই করে ছাড়বি, এদিক ওদিক যাবি না, করতে হবে যা বলেছে এক্সামিনার তাই সেইটুকুই করবি, ঠিক আছে? এই মেয়ে উঠে দিয়ে বস। ট্রক্লিয়ার নার্ভ, হ্যাঁ কি বলছিস, ভুলে গেছিস? তাহলে কোনো ক্রেনিয়াল নার্ভ এটা টেস্ট করতে পারবি অলফ্যাক্টরি ছাড়া। পাস দেখতে পারবি? কি করছিস তুই? এতদিন ক্লাস হয়ে গেল তো। দেখালাম তো আমি এখন। কে বুঝতে পারিসনি পালসের ধীরে করে হাত কোথায় রাখতে হবে? কোথায় রাখতে হবে? নিজের হাত দিয়ে দেখা, আমাকে দেখা, তুলে দেখা হাত দিয়ে। ইয়েস, এই বেটা ভুল, এই বেটা জানে না। হ্যাঁ ঠিক, পুরো 3টে আঙুল দিয়ে দেখা, সবাই 3টে আঙুল দিয়ে দেখা, দেখা দেখা। যা গিয়ে দেখে আয়, এই তো এখানেই আছে। এই আবার আরেকটা ননসেন্স, এদিকে রেডিয়াল এখানে দিয়ে, আলনার এখানে দিয়ে, এখানে হাত দিয়ে বসে আছে। পাগল না ছাগল? বুড়ো আঙুল ট্রেস করে আটারি দেখো, সিম্পল। ছোটবেলা থেকে শিখে এসেছি আমরা, এখনো তাই করি, কোনো কনফিউশন নেই। ঠিক আছে, বোঝা গেছে? এইখানেতে হাত রাখতে হবে, ঘড়ি দেখতে হবে। হ্যাঁ, আর একটু উপরে, উপরে এইদিকে, মানে তোর ডিস্টালি। হ্যাঁ, এবারে বনি প্রমিনেন্স আছে একটা, নিজের পাশ পাচ্ছিস, বাস নিজের পাশটাই দেখবি সারাদিন ধরে। কি নাম তোর? কি নাম? এই তোর মা ফোন করেছিল আমাকে, কেন রে? কেন ফোন করেছিল? নামটা আমার মনে আছে ভাই, জানিস কি কেন ফোন করেছিল? আচ্ছা, তুই ভয় পাবি আর মাকে গিয়ে জ্বালাবি, তোর বড় হবে কি করে? কিসের ভয়? ভূত না ভালুক না কি? কিসের ভয় পাচ্ছিস? হোস্টেলে ভয়? তাহলে কাকে ভয়? পড়াশোনাকে ভয়? তাহলে ডাইরেক্টলি কোনো রকম কোনো অ্যাসোসিয়েট, অনার্স, প্রফেসর, গার্জেনকে ফোন করতে পারে না। ভয় আছে? আমি তোর মাকেও বলেছি তো, নাকি তো বলেছি তো? হ্যাঁ। সো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, any such a problem of any students, you have to go for the proper channels. বুঝতে পারছো? এটা নিয়ম কানুন আছে তো। আমি তখন পাহাড়ে গাড়ি চালাচ্ছি, আমার তো পেশেন্টরা করে ফোন, আমাকে তো তুলতেই হবে। তখন শুনছি তোর নাম, ভাই এই আর কার কাছে আছে, এটা ঠিক না। মাকে হয়তো আমার কথাগুলো ওনার খারাপ লেগেছে, কিন্তু কিছু করার নেই, উনি নিয়মের বাইরে গেছেন। বুঝতে পেরেছেন তো? উনি আশা করি বুঝতে পেরেছেন এটা নিয়ম নয়। ইফ ইউ এনি প্রবলেম, ইউ গিভ ইন রিটেন টু আ প্রিন্সিপাল। আমার প্রেসিডেন্ট স্যার আছেন, HR, HOD, তখন তো আমি ছিলাম না HOD। বোঝা যাচ্ছে? ক্লাসে তুই বোধহয় একবার, আমি তোকে হা হা ভা দুদিন বলবো, কিন্তু নাম্বার তো আমি ঠিকই দেবো। ইট ইজ ইউর লাইফ, you have come to become a doctor, means confidence। সেই কনফিডেন্স তোর মধ্যে আছে, কিন্তু লুকিয়ে আছে, সেটাকে জাগা। বোঝা গেছে? আজকে তাহলে এই ভুল যেন দ্বিতীয়বার না হয়, যে এইখানেতে আমি হাত রাখবো এবং আমি ঘড়ি দেখে কাউন্ট করবো, দেন আমি আরেকটা হাত এইভাবে দেখবো কন্টিনিউয়াসলি, মানে দুটো হাত এরকম করে, মানে দুটো হাতই আমি এরকম করে কিন্তু দেখবো, এখানেও দেখবো, এখানে হাত রাখবো, আবার এটাতেও হাত রাখবো। এক্সামিকে দেখাবো যে আমি রেডিয়াল দিলে দেখলাম। দেন আমি একবার স্টেথো নেবো, স্টেথো নিয়ে এখানে একবার স্টেথো বসাবো আর এখানে রাখবো। বোঝা যাচ্ছে? কানে আমার স্টেথো শুনছি আর এখানে পাস দেখছি, কোনো ডেফিসিট আছে না।
তবে পাসের এক্সামিনেশন কমপ্লিট হবে। এবং ওই পরপর পয়েন্টগুলো বলতে পারলেই পাস। বোঝা যাচ্ছে? তুই মনে কর এখান থেকে কিছু গুনলি না, ঘড়ি হয়তো দেখলি নি, বলছিস তো 74 পার মিনিট, ঠিক আছে, কে গুনে দেখবে? আবার আমি গুনে একবার দেখবো ঘুরে? দেখবো না। কিন্তু তুই নেভার সে দ্যাট স্যার এটাতে 60 পার মিনিট আছে, এক নম্বর। দ্বিতীয় যে বলছে 65, কোনো রকম কোনো অড নাম্বার বলা যায় না। বোঝা যাচ্ছে? অড নাম্বার তুই পেলে কি হবে? অড নম্বর যেমন আসবে না এখানে। এখানে অলওয়েজ তোকে নর্মালের দিকেই তোকে বলতে হবে। কিছু মিস্টেক হয়েছে, বুঝতে ভুল করেছিস বা কিছু ভুল করেছিস, তাহলে পাস হচ্ছে সব থেকে পাস করাবার লাস্ট অপশন আমাদের থাকে। সেখানেও যদি না বলতে পারিস তাহলে খুব মুশকিল, ক্লিনিক্সে কিন্তু 0 পেয়ে আসবে। আর ক্লিনিক্সে 0 মানে কিন্তু তুই উঠতে পারবি না। এইরকমভাবে ফাম্বেল করা যাবে না। প্র্যাকটিস ইট, মেক এ ফ্রেন্ড অর ইউর রুমমেট, দেন প্র্যাকটিস অন দিস। তাহলে তুই ক্রেনিয়াল নার্ভের একটাও বলছিস পারবি না, তাহলে ইউ আর ইন ভেরি ব্যাক ফুট। কারণ তোর দেখ জুলাই আগস্টে পরীক্ষা হতে তো, হ্যাঁ, ডেটও করে দিয়ে দিয়েছে দেখলাম, মনে হলো 28-28 তারিখে, 24 না কত থেকে পরীক্ষা হবে না? হ্যাঁ আগস্টে, না হ্যাঁ এটা প্রি পপ মানে যে টেস্ট বলে আর কি। হ্যাঁ 1 আগস্ট থেকে, তাহলে 1 আগস্ট থেকে, তাহলে মাঝে তুই মাত্র এই জুনটা আর জুলাইটা পাচ্ছিস। সবারই জন্য বলছি, শুধু ওর জন্য নয়। ক্রেনিয়াল নার্ভের একদম এইখানে রাখতে হবে। সেন্সারি সিস্টেম হয়ে গেছে, তোদেরকে পড়েছি, আচ্ছা তোদের পড়েনি, তারা অন্যদের পড়েছি। সেন্সারি সিস্টেম এবং মোটর সিস্টেম হবে। মোটর সিস্টেম হলে রিফ্লেক্স হবে। হামেশাই জিজ্ঞেস করবে রিনিস টেস্ট, ওয়েবার টেস্ট, টকলিয়ার নার্ভ এক্সামিনেশনস, সমস্ত কিছু থাকবে। ট্রাইজেমিনালের সেন্সারি পার্ট, ট্রাইজেমিনালের মোটর পার্ট, ফেসিয়াল নার্ভের মোটর পার্ট, এইগুলো হচ্ছে এক্সামিনেশনস। কী টাইপের এগুলো নার্ভ, কোনটা মিক্স নার্ভ, নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, নাহলে পারবি না, একা একা হবে না। তোর রুমমেট কে এখানে আছে? তোর রুমমেট, হ্যাঁ, বিগুপে আছে। সেই রুমমেটকে সঙ্গে নিয়ে তার সঙ্গে কথা বলতে হবে। মুখ গোমরা হয়ে বসে থেকে মাকে টেনশন বাড়িয়ে কোনো লাভ নেই, কিচ্ছু লাভ হবে না। তোর মা বাবা কিচ্ছু করতে হবে না আমাকে 10 বার ফোন করেও। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি যে আমি নিজেকে চেঞ্জ করবো। বাস, নিজেকে চেঞ্জ করতে গেলে নলেজ গেইন করতে হবে। আর এইটুকু মাথা তো রাখতে হবে যে ক্যালসিয়ামটা ওখানে সার্কোপ্লাজমিক থেকে বেরোয়, নিয়ে ক্রস ব্রিজ হয়, এইটুকু রাখতে হবে। এটা তো মাথার মধ্যে তোকে আমি গিলাতে খাবো না টনিক যে বাবা এটা খাও, দেখো খেলে দেখো, এটা তুমি ওটা বলতে পারবে, ওটা তো হবে না। ওইটুকু ব্রেন দরকার আছে। আর এই জন্যই আমি মনে করি, এখনো মনে করি, যে সিস্টেম ইজ টোটালি ফলস। যে কিছু জয়েন্টে চান্স পেলাম না, আমি চলে এলাম। বোঝা যাচ্ছে? আমি নিজে সেকেন্ড টাইমে জয়েন্ট পেয়েছি, প্রথমবার তো পাইনি, 595 করেছিলাম র্যাঙ্ক, পাইনি, তখন পাইনি। তাহলে নিজেকে তৈরি করেছি, তারপর পেয়েছি 233 র্যাঙ্ক করে আমি ন্যাশনাল মেডিকেল কলেজ ডাইরেক্ট আমার হয়েছে। এগুলো দরকার ছিল, আজকে দরকার নেই বলে তোদের এই হাল। ইজিলি পেয়ে গেছিস, বা আমার টাকা আছে, দিয়েছে ঢুকিয়ে, যা পড়া। এইবারেতে যে তোর আসল পড়া, সেটা তো তোর নিজের জন্য পড়া, তোর নিজের মাকেই তো করতে হবে ট্রিট। ভগবান না করুক, মা যদি কোনো ডায়াবেটিক হয়, মানে প্রেশার হাই হলো, প্রেশার হাই হয়েছে, তোকে বলবো যে মা একটু চেক করতো। এবার তুই বাঁধছিস কাম উল্টো, তুই পালপেটারি মেথড না করে অস্কালেটারি মেথড করছিস। তাহলে ব্লাড প্রেশার পালপেটারি মেথড না করে অস্কালেটারি মেথড করা যাবে না। টু অ্যাভয়েড, কি অ্যাভয়েড, কেন করা হয় এটা? টু অ্যাভয়েড, দেখ কারো মুখ থেকে কিছু বেরোচ্ছে না, কনসেপ্ট তো কিচ্ছু নেই। টু অ্যাভয়েড কি, কেন পালপেটারি মেথডটা আগে বলছি করতে, টু অ্যাভয়েড দ্য অস্কালটেটরি গ্যাপ। কিচ্ছু জানিস না তোরা, দেখ তুমি আনফর্চুনেট। আমাদের যারা সব থেকে খাজা স্টুডেন্ট ছিল তারাও এইগুলো দিতে বলে যে হ্যাঁ এটা করা হবে, অস্কালটেটরি গ্যাপ বলে একটা জিনিস আছে, হয়তো বোঝেইনি অস্কালটেটরি গ্যাপ কাকে বলে, কিন্তু বলে দিত যে অস্কালটেটরি গ্যাপ